নমস্কার সকল দর্শককে আজকে দ্বিতীয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যেরকম বলেছিলাম, দ্বিতীয় একটা অনুষ্ঠান যদি সময় এবং শরীর ঠিক থাকে তবে অবশ্যই করব। তো সেটাই আর কি চেষ্টা করছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যেরকম প্রত্যেক মাসে যে মাসিক লগ্নফল যেটা আছে গত 1 বছর ধরে প্রায় বলছি, সেটারই প্রথম পর্বটা বলবো। অর্থাৎ মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন আছে তাদের জন্য সেপ্টেম্বর মাস টেন্টেটিভলি কীরকম যাবে তার একটা আলোচনা শুরুর আগে আবার বলিনি, কারণ বহু প্রশ্ন আসে। এই আলোচনাটা টোটালি অ্যাবস্ট্রাক্ট আলোচনা হয়। এই আলোচনাটা বহু ক্ষেত্রেই আপনার আলোচনার কাছাকাছি দিক দিয়ে যেতে পারে, অথবা অনেক সময় বৈসাদৃশ্য তৈরি করতে পারে। সুতরাং পুরোপুরি আলোচনাটার উপর নির্ভরশীল না হওয়াই বেটার। কিন্তু একটা জিনিস বলে রাখি, যেগুলোকে আমি নর্মালি টোটাল মাসের মধ্যে, ধরা যাক যে কর্কট রাশির যাদের রেসপেক্টিভ লগ্ন আছে তাদের জন্য হয়তো আমি সারা মাসে 5টা দিন বা 6টা দিন বললাম যে একটু দেখে চলবেন। এই 6টা দিন কোনো রকম সমস্যা একটু থাকলেও থাকতে পারে, তো সেই দিনগুলোকে অবশ্যই মেনে চলবেন। অবশ্যই, কারণ মনে রাখবেন যে কোনো একটা জিনিসকে পরিপূর্ণ বেটার হতে গেলে, একদম দ্য বেস্ট রেজাল্ট যদি দিতে বলা যায়, একদম ম্যাটেরিয়ালি বলছি, তাহলে সেক্ষেত্রে অনেকগুলো প্যারামিটারকে একসাথে ভালো থাকতে হয়। অর্থাৎ শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক অনেক কিছু জিনিস ভালো থাকলে আপনি তবে বলবেন ভালো, মানে যদি সত্যি বলেন তাহলে বলবেন ভালো আছি। কিন্তু যে কোনো একটা জিনিস বিগড়ে গেলেই আপনি কিন্তু অ্যাকচুয়ালি ভালো থাকতে পারবেন না। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে যখন আমি ধরুন বলছি এই ডেটগুলো বেটার ডেট আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার হরোস্কোপের সাপেক্ষে সেই ডেটগুলো মিলছে না বা কাছাকাছি যাচ্ছে, সুতরাং আপনি পুরোপুরি ফলটা পাবেন না। এই চেঞ্জেসটুকু মাথায় রাখবেন। মানে কোনো একটা জিনিস যখন শুনবেন তখন ওই রেডিওতে গান শোনার মতন শুনবেন না। ইউ মাস্ট অ্যাপ্লাই ইউর ব্রেইন। বহু মানুষ শুধু শোনে বা কোনো জিনিসকে দেখে, কিন্তু সেটার শুধু দেখেই। আমি সবাইকে বলি, রিড বিটুইন দ্য লাইন্স, তাৎপর্যটা বোঝার চেষ্টা করুন, তাহলে অনেকটা বেটার হবে। আপনি নিজেও সেটাকে রিড করতে পারবেন। আচ্ছা, আমি প্রথম যেটা বলে নিই সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর প্ল্যানেট পজিশন কীরকম থাকবে এবং শিফটিং কী আছে সেটা। তো 1 সেপ্টেম্বর চন্দ্র থাকবে 6°32', রাত 12টা 1 সেকেন্ডের কথা বলছি। চন্দ্র থাকবে 6°32', অর্থাৎ চিত্রা নক্ষত্রেই থাকবে। এবং তারপরে সেখানেই কেতু রয়েছে অ্যাকচুয়ালি 22°30', এবং উল্টো দিকে রাহু রয়েছে, অর্থাৎ মেষ রাশিতে 22°30'। মঙ্গল রয়েছে বৃষ রাশিতে, সে থাকবে হচ্ছে 12°14'। শুক্র সবেমাত্র তার আগের দিনই ট্রান্সফার করবে রুম, তো সেই হিসাবে শুক্র থাকবে 24'। কোথায় থাকবে না সিংহ রাশিতে। সেখানে রবিও থাকবে 14°10'। বুধ থাকবে প্রায় 11°তে, সেটা কন্যা রাশিতে। বৃহস্পতি থাকবে বকরি অবস্থায় 12°45' মীন রাশিতে, এবং শনি থাকবে 26°28' মকর রাশিতে। এটা হচ্ছে সার্বিক প্ল্যানেট পজিশন 1 তারিখে। এবং এটাই 31 তারিখে যেখানে শিফট হবে, সেটা হচ্ছে চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে 14°তে, মানে শনি নক্ষত্রে থাকবে। কেতু থাকবে তুলা রাশিতেই, কেতু এবং রাহু তুলা এবং মেষে থাকবে যথাক্রমে 20°54'। রবি থাকবে 13°24' আমাদের কন্যা রাশিতে, এবং সেখানে শুক্র অবস্থান করবে 7°38'। শুক্র কম্বাস্ট হয়ে যাবে। আমি ডেট অফ কম্বাশনটা আপনাদের বলে দিচ্ছি একটু বাদে। এবং সেখানে বুধও থাকবে 25°47', এবং ক্ষমা করবেন 15', সেটা হচ্ছে বকরি অবস্থায় থাকবে। আর বৃহস্পতি থাকবে 9°তে বকরি অবস্থায় মীন রাশিতে। শনি থাকবে বকরি অবস্থায় আমাদের মকর রাশিতে 24°50'। আর মঙ্গল থাকবে 25°47' বৃষ রাশিতে, বকরি হওয়ার পথে থাকবে।
বকরি হওয়ার পথে থাকবে। তো এই হচ্ছে সার্বিক 30 দিনের প্ল্যানেটের মুভমেন্ট আছে। সেক্ষেত্রে দেখুন সারা মাসে যে শিফটিংটা আছে সেটা হচ্ছে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে, সেটা হচ্ছে 31 তারিখ, এই মাসে, যে মাসে অনুষ্ঠান করছে 31শে অগস্ট, এবং শুক্র সেখানে অবস্থান করবে 24শে সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে। তারপরে কন্যা রাশিতে চলে যাবে এবং শুক্র বুধ একসাথে নিজভঙ্গ রাজযোগ তৈরি করবে। যদিও সেই নিজভঙ্গ রাজযোগের প্রাথমিক ফলটা কিন্তু কম্পারেটিভলি খুব বেশি অসপিশাস হবে না, সেটা পরে আলোচনায় বলবো। যাই হোক, সেটা সেখানে অবস্থান করবে 18 তারিখ পর্যন্ত অক্টোবর মাসে। তারপরে তার নিজের মূল ত্রিকোণ তুলা রাশিতে প্রবেশ করবে। শুক্র কম্বাস্ট হওয়া শুরু হবে 15ই সেপ্টেম্বর থেকে। 15ই সেপ্টেম্বর থেকে কম্বাস্ট থাকবে ও 1 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ রবি থেকে শুক্র আগে চলে যাবে এবং আগে গিয়ে আস্তে আস্তে মোটামুটি 1.5 ঘর মতন আগে যখন চলে যাবে তখন গিয়ে রবির ঘরে বকরি হবে সামনের বছর টেন্টেটিভলি জুলাই মাসে। আমি ডেটটা এখনো বলছি না আপনাদের, 23 সালের ঘটনা। বকরি অবস্থায় শুক্র 41 থেকে 45 দিনের মতন বকরি থাকে, আবার রবির সাথে অ্যাডজাস্ট করে সেই সময় আবারও কম্বাস্ট হবে একবার, কারণ রবি আবার ওর ওপর দিয়ে পাস করবে। এই হচ্ছে ব্যাপার। দুজনের মধ্যে যখন 10 ডিগ্রির ডিফারেন্সে চলে আসে শুক্র তখন কম্বাস্ট হয়ে যায়। কম্বাস্ট মানে শুক্রকে দেখা যায় না, শুক্র আনসিন হয়ে যায়, তখন প্রেজেন্ট থাকে কিন্তু রবির তার রেজের জন্য সেটাকে দেখা যায় না। তো এই হচ্ছে সার্বিক প্ল্যানেট পজিশন সারা মাসের জন্য। আমি এবার একদম মেষ থেকে বলা শুরু করব এবং কন্যা পর্যন্ত। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কিন্তু মানিটারি পজিশন কম্পারেটিভলি বেটার আছে, খুব বেটার বলবো না কিন্তু একটু বেটার আছে। 2 নম্বর হচ্ছে ফ্যামিলি মেম্বার্স বা যারা পরিবারের কিথ অ্যান্ড কিনস এবং নিয়ারবাই ফ্রেন্ডস আছে তাদের, এবং তার সাথে মনে করুন পরিবারের মধ্যে যে বিভিন্ন রকম পারিবারিক একসাথে যে আনন্দ উপভোগ যেটা করা যায় সেই অবস্থান কিন্তু এই মাসকে ইন্ডিকেট করছে, এন্টায়ার মান্থকে। বাট মাথায় রাখবেন যে দ্বাদশে বৃহস্পতি আছে, দ্বাদশে বৃহস্পতি কিন্তু পুরো জায়গাটাকে আপনাকে, বকরি আছে সেটা একটা প্লাস পয়েন্ট, কিন্তু বকরি থাকলেও আপনাকে পুরো জায়গাটা ফুলফিল দেবে না। অর্থাৎ যতটা আপনি অ্যাসপায়ার করছেন, যেহেতু রাহু রয়েছে অলরেডি বসে, ততটা আপনাকে দেবে না, তার থেকে কম দেবে। কতটা কম দেবে না, 30% থেকে 35%-এর মতো আপনাকে কম দেবে। কিন্তু স্যাটার্ন আছে আপনার 10th হাউসে, স্যাটার্ন আপনাকে কিন্তু প্রচুর রেসপন্সিবিলিটি দেবে এবং তার সাথে আপনাকে কাজের, গত 2 বছর ধরে যে কাজের একটা ইমেন্স প্রেশার আছে, যেখানেই কাজ করছেন বা কাজ করবার কথা চিন্তা করাটাও একটা প্রেশার, সেই প্রেশারটার মধ্যে কিন্তু আপনাকে আরও মোটামুটি 4 মাস রাখতে চলেছে। তো সেই প্রক্রিয়াটা মাথায় রেখে এগোবেন। বাট পরিবারে কিন্তু অবশ্যই আপাত অন্তত একটা পিস এবং প্রসপারিটি জেনারেট করবে। বাইরে চাকরির যোগ আছে, দ্য এন্টায়ার মান্থ বিদেশে চাকরির যোগ আছে। বাট আমি আপনাকে একটু আগেও আলোচনায় বলেছি, যখন আপনারা শুনবেন দেখবেন বা অন্যান্য আলোচনায়, যে এই সময়টা যেখানেই যাবেন না কেন ভালো করে সেটাকে সরেজমিনে খতিয়ে দেখে যে যে সেক্টরে কাজ করছেন বা যার এক্সপার্টাইজ আছে যে সেক্টরে, সেই সেক্টর সম্পর্কে জেনে তারপরে শিফট করবেন। এটা আইডিয়াল টাইম নয় যে কোনো জিনিস শিফটিংয়ের জন্য, তো সেটা দেখে যাবেন। মানিটারি ফ্লো এই সময় কিন্তু কম্পারেটিভলি বেটার থাকবে, খুব বেটার নয়, কারণ এন্টায়ার সোসাইটিতে মানিটারি ক্রাঞ্চ আছে, এখন ফ্লো হবে না মানি খুব একটা বেশি। তার ফলে দুটো জিনিস হবে, এক হচ্ছে সাপ্লাইটাই অনেকটা কমে যাবে, তার ফলে ডিমান্ড তো আছেই সোসাইটিতে, যেগুলো অন্তত নেসেসারি গুডস যেগুলো রয়েছে, তার ফলে সামান্য একটু প্রাইস রেইজ করতে পারে, বা কিছু কিছু জিনিসের বিশেষত লাক্সারিয়াস থিংসের কিন্তু ডিমান্ডটা অনেকটা কমবে ডিউ টু ডোয়ার্থ অফ মানি। মানুষ খরচা করতে একটু ভয় পাবে এই সময়টা, বা একটু কনজারভেটিভ হয়ে যাবে খরচার ক্ষেত্রে। মানুষ বলতে আমি বলছি আমাদের মতন সাধারণ মানুষ, দ্য জেনারেল পিপল, সমাজের যারা উচ্চবৃত্ত শ্রেণীতে আছেন তাদের ব্যাপারটা আলাদা, তাদের হরস্কোপের আমি বলছিলাম যে কাঠামোগত পরিবর্তন থাকে একটা, সেটা আলাদা।
যেই সেকশনটা সমাজের বড় অংশকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণী, সেই অংশটা কিন্তু এই সময় একটু কনজারভেটিভ থাকবে। নাম্বার 3 হচ্ছে সন্তানদের জায়গায় কিন্তু একটু বেশি রকম সচেতনতা প্রদান করবেন। বিশেষত যদি সন্তান উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চায়, যদি কোনো কারণে মনে করুন যে দেশের মধ্যেই পড়ছে, মানে বাইরে মানে আমি 200 কিলোমিটারের বাইরে বলছি, সেটা বিদেশও হতে পারে, সেখানেই যা জায়গাগুলো একটু ভালো করে দেখে নেবেন যে যেখানে পড়তে যাচ্ছে ইনস্টিটিউশনের মান কেমন, সেখানে হোস্টেল কীরকম, খাবার মান কীরকম, যেটা খুব ইম্পর্টেন্ট, শরীরটা যাতে ঠিক থাকে, তো দেখে নেবেন। মাস 4 এই প্রসেসটা চালাবেন, তারপরে আস্তে আস্তে ম্যাটারটা অনেকটা নর্মালাইজ হয়ে যাবে। যাই হোক, আমি একটু আপনাদের তারিখ ভিত্তিক বলে দিই। সেটা হচ্ছে মোটামুটি 28 তারিখ এই মাসের থেকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত এই সময়টা হচ্ছে সারা মাসের জন্য সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম, অর্থাৎ সারা মাস কিভাবে কাটাবেন তার একটা প্ল্যানিং করে নেবেন। কারণ এই যে মাসটা যাচ্ছে, এই মাসের যে লাস্ট 5-6টা দিন যাবে, এই 5-6টা দিন কিন্তু একটু স্ট্রাগল সাম টাইম যাবে, অর্থাৎ এক্সপেন্ডিচার বাড়াবে, কিছু ছোটোখাটো শরীরে উপদ্রব হতে পারে, পরিবারের মধ্যে একটু মিসম্যাচ হতে পারে, অশান্তি হতে পারে, কোনো মানুষ আপনাকে অহেতুক কারণে ছোট করতে পারে, মানে আপনার কোনো দোষ নেই, কিন্তু সেই মানুষটা আপনার সম্পর্কে একটা খারাপ ভিউ পয়েন্ট তৈরি করে দিতে পারে জনসমক্ষে, সেই ধরনের হতে পারে। বাট এগুলোতে ঘাবড়াবেন না কখনো। আমি একটা জিনিস বারবার বলছি যে কোনো জিনিসের যদি প্রপার, কারণ স্যাটার্ন এখন এমন জায়গায় রয়েছে, আপনি যেটা নন সেটা যদি আপনাকে কেউ টার্নিশ করার চেষ্টা করে, সে টিকতে পারবে না। আর যেটা আপনি, সেটার উপরে আপনি যতই মানে মেকআপ করবার চেষ্টা করুন না কেন, সেটা থেকে আপনি বাঁচতেও পারবেন না। দুটোর ক্ষেত্রেই কিন্তু একদম স্পেড ডিসিশন দেবে, কোনো ছাড় নেই। তো সুতরাং নিজের জায়গাটা নিজে ঠিক রাখুন, তাহলেই ঠিক থাকবেন। আচ্ছা, 3 তারিখ থেকে 2 তারিখ রাত মোটামুটি 11:15টার পর থেকে 8 তারিখ প্রায় সন্ধেবেলা পর্যন্ত এই সময়টা হচ্ছে এই মাসের সব থেকে, যদি বলতে পারেন যে বেস্ট টাইম, সেটা এই সময় ফ্লো অফ মানি থাকবে, ফ্যামিলি নিয়ে অনেক বেশি খুশি থাকবে, অর্থাৎ যেরকম শেপে থাক না কেন আপনার ফ্যামিলি, আপনি ম্যারিড হন বা আনম্যারিড হন, সন্তানাদি থাক বা না থাক, যেভাবেই থাক, ফ্যামিলি এবং ফ্যামিলির খুব কাছে পিঠের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে খুব বেটার সময় কাটাবেন এবং কমফোর্টেবল থাকবেন এই সময়টা। একটা জিনিস বলে দিই, যদি এই টাইমটার মধ্যে, অর্থাৎ 8 তারিখের মধ্যে যদি হাতে মানির ফ্লো না থাকে, তাহলে কিন্তু আপনাকে বলতে পারি যে মোটামুটি 25 তারিখের আগে কিন্তু মানির ফ্লো খুব একটা আসবে না। আসবে দশাভিত্তিক, বারবার বলছি আলোচনাটা খুব অ্যাবস্ট্রাক্ট, সেই জন্য দশাভিত্তিক যদি বেটার পজিশন থাকে তাহলে আসবে, আর নচেত কিন্তু খুব মডারেট আসবে। আবার 25 তারিখের পর থেকে বেটার দেবে মাসের শেষ পর্যন্ত। 8 তারিখ ওই বিকেলবেলার পর থেকে 15 তারিখ পর্যন্ত, প্রায় রাত্রিবেলা পর্যন্ত, এই সময়টা কিন্তু আপনার মধ্যে কোনো ছোটোখাটো শর্ট ট্রাভেল আপনি করতে পারেন, বেশি দূর নয়, কাছে পিঠে কোথাও ঘুরতে গেলেন, পরিবার নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে গেলেন, যেতে পারেন। তার সাথে আপনার মধ্যে অসম্ভব রকম ভিগিয়ার বাড়িয়ে দেবে, স্ট্রেংথ বাড়িয়ে দেবে, আত্মবল প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে। দেখুন, লগ্নে যখন রাহু থাকে, বিশেষত অগ্নিকারক ঘরে, এবং পঞ্চম হাউস বা নবম হাউসে যখন তার দৃষ্টি থাকে, এবং রবির মতো প্ল্যানেট যখন 5th হাউসে থাকবে, আপনার কিন্তু নর্মালি আত্মবল বৃদ্ধি করিয়ে দেবে। মঙ্গল এমনি বল বৃদ্ধিকারী, মঙ্গলের লোকের চোখ দেখলেই আপনি বুঝতে পারবেন খুব, এবং সবসময় খুব ভেলোসিটি তার হাঁটার অলওয়েজ বেশি থাকবে। মঙ্গল অ্যাক্টিভ মানে আপনি কোনো সময় ব্যস্ত, কোনো সময় আপনি আস্তে ধীরে স্লোলি কাজ করতে পারবেন না। তো সেই হিসেবে এই সময়টা আপনার মধ্যে এই গুণ বৃদ্ধি করবে, এবং কিছু রিস্ক ফ্যাক্টর আপনি নিতে পারেন। হয়তো গাড়ি চালাচ্ছেন নর্মালি, হঠাৎ কি মনে হলো গাড়ির স্পিডটা বাড়িয়ে দিলেন। চেষ্টা করবেন এইসব মানে অহেতুক কাজকর্ম না করার। আমি অনেক সময় দেখেছি রাস্তায় গাড়ি চলতে চলতে একটা গাড়ি সাইড কাটিয়ে চলে গেল, 10 মিনিট পরে গিয়ে দেখি 2-3টে সিগন্যাল পার করে সেই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে আলটিমেটলি সিগন্যালে। খুব একটা এদিক ওদিক হয় না,
হ্যাঁ, পেশেন্ট আছে, ইমার্জেন্সি আছে, কোনো এক্সাম আছে, দেরি হয়ে গেছে, এগুলো আলাদা, ইন্টারভিউ আছে। কিন্তু নর্মাল রুটিনের ক্ষেত্রে চেষ্টা করবেন এই সময়টা কিন্তু যতটা সম্ভব ধীরে সুস্থে ট্রাফিক রুলস রেগুলেশনস মেনে চলার। আমি বারবার বলছি, কেউ দেখছে না মানে ভাববেন না যে কেউ দেখছে না। সমস্ত কাজই লিপিবদ্ধকরণ মানে ঘটতে থাকে সব সময় এই ইলিউশনারি ওয়ার্ল্ডের মধ্যে, সুতরাং কেউ দেখছে অলওয়েজ। 16 তারিখ থেকে 15 তারিখ রাত বলেছিলাম, 16 তারিখ থেকে 23 তারিখ সন্ধ্যে 7টা পর্যন্ত এই টাইমটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এই মাসের মধ্যে সব থেকে পিসফুল টাইম যদি বলতে পারেন। এই মাসের মধ্যে আমার প্রত্যেক কটা শব্দ গুরুত্ব দেবেন। অনেকেই হয়তো ফোন করে বলবেন, কি বলেছেন দাদা এই সময়টা পিসফুল, খুব ঝগড়া হলো, কি ভুলভাল বলেন, এরকম বলে দেয় বহু মানুষ। আমি বারবার বলছি না, আলোচনা শোনার সময় সব কটা শব্দে গুরুত্ব দেবেন। এই মাসের মধ্যে পিসফুল টাইম, সব থেকে পিসফুল, অন্তত হরোস্কোপ যা বলছে। এবার আপনার হরোস্কোপের সাথে যদি খুব কন্ট্রাস্ট হয়ে যায়, খুব কন্ট্রাডিক্টরি হয়ে যায়, তাহলে এফেক্ট হবে। হাত যদি এফেক্ট দেয়, বহু ক্ষেত্রে হাতের এরকম সিচুয়েশন আসে, হাত 30 সেকেন্ডেও বোঝা যায় যে হাতের মধ্যে কোনো এফেক্ট আসেনি। আবার 3 ঘন্টা ধরে হাত দেখলেও হাত দেখা যায় না। পামিস্ট্রি পৃথিবীতে সব থেকে কঠিন জিনিস, মাথায় রাখবেন। হরোস্কোপের বিচারের একটা ট্রেন্ড আছে, আপনি যদি ট্রেন্ডটা ধরতে পারেন এবং আপনার যদি শাস্ত্রসম্মত নলেজটা থাকে, তাহলে আপনি ধরে নিতে পারবেন খুব সহজে। কিন্তু পামের সাথে কন্ট্রাস্ট করা খুব সমস্যা। অনেক হাত দেখে মানে দেখার ইচ্ছেটুকুই আর থাকে না, কারণ হাতের কোনো ম্যাচুরিটি থাকে না, একদমই ম্যাচুরিটি থাকে না। আবার অনেক হাত আছে যেটা ছকের সাথে এত ডিফারেন্সিয়েট হয়ে যায়, মানে যেখানে ক্যালকুলেশন করাটা খুব কঠিন হয়। অনেক হাত আছে যারা হাত মনে করুন যে খুব বেশি, যাদের রাবিং হয় হাত, এমন কোনো কাজকর্ম করে। অনেকে আছে আজকালকার দিনের ছেলেপেলে যারা একটু ব্যায়াম ট্যাম করে, আমি দেখেছি হাতের মধ্যে এমন মানে ছোট লাইন্সগুলো বোঝাই যায় না, সেক্ষেত্রে সমস্যা থাকে। কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে যদি বৃহস্পতির পোস্টিং কম্পারেটিভলি বেটার থাকে, বেটার মানে সব রকম বল সে ক্যারি করতে পারে, এবং লগ্নপতি যদি বেটার থাকে, তাহলে হাত কিন্তু ম্যাচিওর থাকে, নর্মালি বোঝা যায় সহজে। এই ডিফারেন্সিয়েটগুলো করতে মানে করতে হয় অ্যাকচুয়ালি, না হলে ক্যালকুলেশনটা পুরো আসে না। তো এই সময়টা আপনি মায়ের সাথে বা মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথেও শান্তিতে থাকতে পারবেন, অনেকটা বেটার হবে রিলেশনশিপগুলো। আর 24 তারিখ 23 তারিখ ওই সন্ধেবেলার পর থেকে মোটামুটি 30 তারিখ পর্যন্ত এই সময়টা হচ্ছে আপনার উচ্চশিক্ষার জন্য, সন্তানদের জন্য, আপনার টু সাম এক্সটেন্ট ফ্যামিলি, বিলাভড ওয়ান, এদের জন্য কিন্তু প্রযোজ্য। বিশেষত যদি কোনো আউটার ইউনিভার্সিটিতে পড়তে যান উচ্চশিক্ষার জন্য, সেটা কিন্তু খুব ভালো সময় আছে। এবং যারা স্টাইপেন্ড বা জাতীয় নিয়ে যারা একটু মেধাবী ছাত্রছাত্রী আছেন, তারা কিন্তু এই সময়টা খুব পূর্ণ সুযোগ পাবেন। বাট আমি বারবার একটা কথা বলছি, যেখানেই পড়তে যান, পেরেন্টস যদি শোনেন যেখানে পাঠাবেন, একবার ভালো করে জায়গাটা দেখে নেবে, মানে যে বিশেষত যেখানে থাকছে এবং কি খাচ্ছে, পরিমণ্ডলটা একবার দেখে নেবেন। মাস্টারমশাইরা সবাই ভালো হবেন, দিদিমণি মাস্টারমশাই যারা আছেন তারা সবাই ভালো হবেন, কারণ প্ল্যানেট পজিশন সেখানে আছে, তাদের ক্ষেত্রে ফাঁকি খুব একটা হবে না, নর্মালি হয়ও না। আইডিয়াল টিচার কখনো ফাঁকি দেন না, যে কোনো আইডিয়াল লোক কখনো সেটা করে না। আর কিন্তু সেটা নিয়ে চিন্তা নেই, শুধু পরিবেশটা খেয়াল রাখবেন। আমি ডিজিজের ক্ষেত্রে একটু বলে দিই, যাদের বয়স মোটামুটি 35 ঊর্ধ্ব, তারা কিন্তু ব্লাড প্রেশারের জায়গায় খুব নজর রাখবেন। বেশি স্ট্রেস দিয়ে কথা বলবেন না কখনো, তাহলে কিন্তু ভোকাল কর্ডের একদম আপার পার্ট বা মিডল পার্টে কিন্তু সমস্যা আসতে পারে। যাদের টনসিলের সমস্যা আছে, ভয়েসে কোনো রকম সমস্যা রয়েছে, বা ধরুন গলায় অন্যান্য সমস্যা রয়েছে, তারা কিন্তু বেশি বেশি জোরে চিৎকার করা, কথা বলবেন না, তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। কথাবার্তার ক্ষেত্রেও সংযম রাখবেন। কোনো লোক যদি আপনাকে ইনস্টিগেট করার চেষ্টা করে, উত্তেজিত করার চেষ্টা করে, আজে বাজে কথা বলে, আপনি উত্তর দেবেন না। পৃথিবীতে 10% এরকম লোক থাকবে যে কোনো কাজে সন্তুষ্ট নয়, তাকে সন্তুষ্ট পৃথিবীতে কেউ করতে পারবে না। তার প্রকৃতিটাই এরকম। তার মা বাবাও পারেননি যখন ছোট ছিলেন, হয়তো তিনি মা বাবার কাছে প্রকাশ করেননি, মাস্টারমশাইরাও পারেননি। তাদের একাডেমিক রেজাল্ট দেখবেন অধিকাংশ ক্ষেত্রে অত্যন্ত পোর, এটা আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখে বলছি, অত্যন্ত পোর। অর্থাৎ খুঁজতে খুঁজতে সে কিন্তু নিজের জায়গাটাই হারিয়ে ফেলেছে।
আমি ভুলও হতে পারি, কিন্তু এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমি 70,000-এর ওপর হরস্কোপ দেখার পরে বলছি, কিন্তু এখানে মোর দেন 70,000, এমনি বলছি না। তো এটা আমি দেখেছি, তাদের ক্ষেত্রে এই জায়গাটা পোর থাকে, এবং আত্মসমালোচনা করার থেকে তারা এত বেশি অন্যের সমালোচনা করেন যে তাদের কোনো সময় নিজের গঠন সম্পূর্ণ হয় না। এটা আমি বলেছিলাম যে এটা একটা জেনারেশন ওয়াইজে একটা এডুকেশনগত ল্যাগিং আছে। দেখা যাবে তার পরিবারের মধ্যে অন্যান্যদের মধ্যেই ল্যাগিংটা রয়েছে। এটা একটা প্রাতিষ্ঠানিক সমস্যা, এটার মধ্যে যাবেন না। কিন্তু বাদবাকিদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনাকে যত ইনস্টিগেট করুক, আপনি কিন্তু এই সময় কথা বলবেন না। কথা বললে বিপদ বাড়বে। বৃহস্পতির ওপরে স্যাটার্নের দৃষ্টি আছে, দুজনেই বকরি অবস্থায় রয়েছে, এবং এখন কিন্তু বৃহস্পতি শনি দুজনেই মডারেট ভেলোসিটিতে রয়েছে। মাসের শেষের দিকে দেখবেন শনি কিন্তু অলমোস্ট তার পরের যে 22-23 দিন আছে, সেই 22-23 দিনে দেখবেন যে খুব সামান্য পরিবর্তন হবে, 20 মিনিটের মতন পরিবর্তন হবে। আমি ডিগ্রিটা যখন বলেছি লাস্ট ডে অফ সেপ্টেম্বর, সেই দিনে দেখবেন শনি 25 ডিগ্রির থেকে নিচে নেমে গেছে। তো প্রত্যেকে কিন্তু কনসেন্ট্রেট করবেন যতটা সম্ভব জায়গায়, না হলে কিন্তু সমস্যা হবে। এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখবেন, না হলে কিন্তু ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে। না হলে আরেকটা জিনিস বলছি, যাদের বিভিন্ন রকম ডাইজেস্টিভ প্রবলেম আছে, বিশেষত মিডল লোয়ার অ্যাবডোমেনে গল ব্লাডারের সমস্যা আছে, ফ্যাট হজম করতে পারে না বা ইনডাইজেশন হয়ে যায়, তারাও কিন্তু এ সময় শান্ত থাকবেন। মাথায় রাখবেন যে পিত্তের প্রবলেম যাদের মধ্যে বেশি থাকবে তাদের কিন্তু মঙ্গল এবং রবি কিন্তু পিত্তকে ডিনোট করে, অর্থাৎ শরীরের তাপকে ডিনোট করে। যত বেশি শরীর গরম থাকবে, তো এই সময় গরম প্রভাব বেশি আছে। মঙ্গলের দৃষ্টি স্যাটার্নের ওপর আছে, রবির ওপরে রয়েছে, রাহুর দৃষ্টি রবির ওপরে রয়েছে। তার ফলে রবির যে নর্মাল প্রসিডিওর, রবি একটা নির্দিষ্ট টেম্পারেচার দেয়, সেই টেম্পারেচারটা কিন্তু আপনার শরীরের মধ্যে ফ্লাকচুয়েশন করবে, কারণ ওই সবার টেম্পারেচারকে রেগুলেট করছে। যার টেম্পারেচার খুব কম, মনে করুন স্যাটার্ন, তারও তো একটা টেম্পারেচার আছে। সেটা যদি কোনো কারণে সামান্য 19-20 হয়, তাহলে আমাদের শরীরের মধ্যে ভারসাম্যহীনতা হবে। সারা সৌরজগতের মধ্যেই হবে কম বেশি, কিন্তু আমাদের শরীরেও তো হবে, আমরা সেই পঞ্চভূতেরই অংশ। সুতরাং শরীরকে ঠান্ডা রাখবেন, শান্ত রাখবেন। আর ফিট, পায়ের তলায়, যাদের শরীর খুব ভারী, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ের তলায় পেইন হয় বা বিভিন্ন রকম হয়, তারা ডক্টর দেখাবেন, যেরকম উপাচার বলে, যদি ওজন কমানোর ব্যাপার থাকে, থাকে। দ্বাদশে বৃহস্পতি খুব শেষের দিকে এসে বকরি হচ্ছে, ওজনকে কিন্তু একটু বৃদ্ধি করতে পারে, বিশেষত একটু পরের দিকে, সেপ্টেম্বর অনওয়ার্ডস, সেই ব্যাপারটা একটু নজরে রাখবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দিই টেন্টেটিভলি সেপ্টেম্বর মাস কীরকম যাবে। দেখুন, এই মাস আপনাদের জন্য যে কোনো রেসিডেন্সিয়াল প্লট, সেটা প্ল্যানিং করা, কোনো ওল্ড এজ প্ল্যানিং করা, এদের জন্য সব থেকে বেস্ট। ওল্ড এজ প্ল্যানিং কারা করবেন? যারা হচ্ছে মোটামুটি 46 থেকে 50-র মধ্যে এজ আছেন, এটা হচ্ছে ওল্ড এজ প্ল্যানিং করার সময়। আর মনে করুন যাদের একটু দেরিতে জীবন শুরু হয়েছে, তাদের ক্ষেত্রে তাদের সময় অনুসারে তারা করবেন, কিন্তু এটা বেস্ট টাইম ফর প্ল্যানিং। আর নাম্বার 2 হচ্ছে কোনো বাড়ির ক্ষেত্রে কোনো রিনোভেশন করছেন বা নতুন কোনো বাড়ির কিনছেন বা কোনো প্লট কিনছেন বাড়ির জন্য, এটা কিন্তু বেস্ট টাইম। রেসিডেন্সিয়াল জায়গা, বারবার বলছি, নট কমার্শিয়াল জায়গা। আচ্ছা, এটা করবেন। আর যেহেতু লগ্নে আপনার অ্যাসেন্ডেন্টের মধ্যে মঙ্গল রয়েছে, মঙ্গল এখানে বকরি হবে অ্যাকচুয়ালিও মিথুন রাশিতে 1 ডিগ্রি প্রবেশ করে, যেটা আমি আগেও বলেছি মঙ্গলের আলোচনা করার সময়। সেটা হচ্ছে 26 থেকে 27 দিন মতো মিথুন রাশিতে থেকে পুনরায় আবার বৃষ রাশিতে থাকবে, এবং এখানেই বক্রদশার পুরো যে 61-62 দিন মঙ্গল নর্মালি থাকে একটা গ্রহে যখন বকরি থাকে, সেই ফেজটা থাকবে। বাকি যে 13-14 দিন বকরি দশা, সেটা মিথুন রাশিতে হবে। হ্যাঁ, আরেকটা ইনফরমেশন আপনাদের এই প্রসঙ্গে দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি দেখছিলাম যে মঙ্গল কিন্তু অ্যাকচুয়ালি কর্কট রাশিতে 2বার বকরি হবে। সেটা হচ্ছে 24 সালের একদম ফ্যাগ এন্ডে গিয়ে মঙ্গল কর্কট রাশিতে এই 10 ডিগ্রি 11 ডিগ্রি মতন ঢুকে বকরি হবে, এবং তারপরেও মিথুন রাশিতে আবার ব্যাক করবে। আমি দেখছিলাম যে কর্কট রাশিতে যে সময়টা থাকবে এবং মিথুন রাশিতে যে সময়টা থাকবে, মিথুন রাশিতে এবছর যেরকম
13 দিন রয়েছে বকরি। আমি দেখছিলাম যে মিথুন রাশিতে যে সময়টা থাকবে সেটা কিন্তু ওই টেন্টেটিভলি যোগ করলে 61-62 দিন হচ্ছে, অর্থাৎ গ্রহ কিন্তু তার পূর্ণ ফলই দিচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে, কোনো রকম ডিসক্রিপেন্সি কারোর প্রতি করছে না। আবার কর্কট রাশিতে যে অংশটা থাকবে সেই অংশটাও কিন্তু আবার 2026 সালের নয়, 2027-এর একদম শুরুর দিকে অ্যাকচুয়ালি সিংহ রাশিতে ঢুকে মঙ্গল বকরি হয়ে পুনরায় আবার কর্কট রাশিতে চলে যাবে। তো কর্কট রাশিতে 2024 সালের যে সময়টা থাকবে আর 2027 সালে যে সময়টা থাকবে সেটা যোগ করেও আমি ওই 62-63 দিনই পেয়েছি, অর্থাৎ অ্যাকচুয়াল ফলটাও কিন্তু দেবে, অর্থাৎ কারোর প্রতি কোনো রকম বৈসাদৃশ্য সে কিন্তু করছে না। যতটা একটা রাশিতে থাকে সে 2 মাসের থেকে সামান্য 2-4 দিন বেশি সেই সময়টাই থাকছে, যেটা এবারও আপনাদের ভেঙে বলার সময় আমি বলেছি। আমি ঘটনা প্রবাহে একটা অপ্রাসঙ্গিক কথা বললাম। আচ্ছা, মানির যে ট্রেল আছে সেটা কিন্তু মোটামুটি আপনাদের ক্ষেত্রে থাকবে, বিশেষত যারা ব্যবসা করেন, ব্যবসা মানে ভোগ্যপণ্যের ব্যবসা যারা করেন। দেখুন 10th হাউস স্যাটার্নের হাউস, আমি বৃষলগ্নের বহু লোককে দেখেছি ভোগ্যপণ্যের ব্যবসা করে, কিন্তু সেটা কিন্তু ইমারতি ব্যবসা। 10th হাউস স্যাটার্নের আছে, মানে ধরুন ফ্ল্যাট বানাচ্ছে বা কোনো পার্ক বানিয়ে দিচ্ছে কোনো কন্ট্রাক্টর একজন, বা ধরুন গাড়ি মারফত গাড়ির ব্যবসা, সে ধরুন ট্রাভেল এজেন্টের ব্যবসা করছে, বা ইভেন্ট আমি পর্যটন ব্যবসার সাথেও যুক্ত দেখেছি, বা চাষবাসের সাথেও যুক্ত দেখেছি। হ্যাঁ, এবং সেখানে কিন্তু এমন কিছু কাল্টিভেশন হচ্ছে যেগুলো কিন্তু এমন ধরনের প্রোডাক্ট, এমন ধরনের সবজি যেগুলো একটু ভোগ্যপণ্যের সবজি। মনে করুন নর্মালি আমরা বাজারে গেলে 5 টাকা 7 টাকা দিয়ে একটা কলা কিনে খাচ্ছি, কিন্তু সেখানে একটা আপেল, তার একটা আপেলের দামই অনেক 30-40 টাকা দাম। তো সেই হিসাবে এরকম ধরনের যে খাবারটা একটু ভোগের খাবার, আমি উদাহরণটা এভাবে দিলাম আর কি। তো সেই ধরনের প্রকৃতি এদের মধ্যে থাকে, যাদের মধ্যে এই প্রকৃতি আছে। আমি ক্রুড অয়েলের ব্যবসা করতেও দেখেছি, পেট্রোল পাম্প আছে, বা নর্মাল তেলের কেরোসিন তেলের ডিলার আছে এরকম, বা এমনি নর্মাল আমরা যে খাবার ক্ষেত্রে যে তেল ইউজ করি, ভোজ্য তেল যেটাকে বলে, সেই তেলের ব্যবসা করছে এরকম মানুষও কিন্তু আমি দেখেছি। তো কেমিক্যালের ব্যবসা করছে, একদম ফার্টিলাইজার স্পেশালি। এদের ক্ষেত্রে আমি কেন এই কথা বলছি, এদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ দেবে। কিন্তু যারা মনে করুন স্টিরিওটাইপ কোনো কাজ করছে, মনে করুন চাকরি করছেন, বা ধরুন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানেই চাকরি করছেন এরকম কোনো, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি এনহ্যান্সমেন্টের সময় কিন্তু দেখছি না। একান্ত যাদের ক্ষেত্রে অ্যাকিউট ছকে, তার পার্সোনাল ছকে যোগ আছে, তাছাড়া কিন্তু নেই। বিবাহের ভালো সময় আছে। ভাদ্র মাসে বহু মানুষ বিবাহ করে না। আমি বহুবার বলেছি যে মাসের মধ্যে 3টে মাসে, বছরে 3টে মাসে লোকে বিবাহ করে না, করানো হয় না। তার একটাই কারণ হচ্ছে রবি যখন তার গুরুর ঘর দিয়ে, যদি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স দেখেন, অর্থাৎ কে কার থেকে বেশি ক্ষমতাবান, মানে তাহলে রবি কিন্তু পূর্ণ দেবতা, হ্যাঁ, আর বাকিরা সবাই ডেমিগডস। তো সেই হিসাবে বৃহস্পতির পজিশন, রবির কিন্তু, বৃহস্পতিকে যেহেতু দেবগুরু বলা রয়েছে, এবং বৃহস্পতিও কিন্তু অ্যাকচুয়ালি গড, তো কিন্তু রাজা হিসাবে রবির স্থানটা ওপরে। রবি এখানকার কমান্ডার, অ্যাকচুয়ালি কমান্ডিং অফিসার বলা যেতে পারে, কিন্তু গুরু তো গুরুই আলটিমেটলি, সেই জন্য সে গুরুর কথা শুনতে বাধ্য থাকে। রবি কিন্তু জ্ঞানের আধার, আমি একটু আগে আলোচনায় বলেছি, রবি নলেজের আধার, কিন্তু সে তার গুরুর কাছে সে ঔদ্ধত্য, ডিসওবিডিয়েন্ট নয় যে মাথাচাড়া দিয়ে উঠবে এবং তার বিরাট জ্ঞানী সেটাকে সে বোঝানোর চেষ্টা করবে। সে তাও গুরুর জ্ঞান নেবে এবং মাথাটা নিচু করে থাকবে। সে তার রুলসকে সবসময় ফলো করে। রজগুণী প্ল্যানেট, মানে নক্ষত্র বলতে পারে, তো সে তার গুণকে অলওয়েজ মেনে চলে। তো সেই হিসেবে একটা স্পেসিফিক কথা আপনাদের বলে রাখি, এই যে গুণগুলো তৈরি করে, এই গুণগুলো কিন্তু সবসময় পরমেশ্বর প্রত্যেককে দিয়ে রাখে। গুণগুলোর এক্সিকিউশন আমাদের মাধ্যমে না, আমরা তখন সেই গুণ অনুসারে চলি। এটা হচ্ছে মেন ব্যাপার। তো বিবাহের ক্ষেত্রে কিন্তু বেটার টাইম আছে। এবার ভাদ্র মাসে বিবাহ এই কারণেই লোকে করে না, মানে নর্মালি রবি তার মূল ত্রিকোণে থাকে, অত্যন্ত তেজি অবস্থায় রবি থাকে, নিজের ঘরে থাকে। রাজা সব জায়গায় তেজি, তার রাজ্যে তো, তার দেশে তো অবশ্যই, রাজধানীতে তো অবশ্যই, কারণ সেখানে সব থেকে সে ফেভারেবল পজিশনে বসে আছে, যেখান থেকে তিনি সম্পূর্ণ দেশকে শাসন করছেন।
তো সেই হিসাবে তার সব থেকে ফেভারেবল জায়গায়, এবং এই তেজের জন্য বহু মানুষ এই সময়টাকে অ্যাভয়েড করে। বহু মানুষ এই জন্য অ্যাভয়েড করে যেহেতু দ্বাপরে ভগবান যখন পূর্ণ আবির্ভাব ঘটেছিল, এই মাসে যেহেতু ঘটেছিল, অনেক সময় মাস একটু 19-20 হয়ে যায়, সেটা তিথি অনুসারে হয়, সেই অনুসারেও সম্মান জ্ঞাপকভাবে এই মাসে কাজ করা হয় না। মুখ্যত এই দুটো কারণে করা হয় না। অ্যাকচুয়ালি কিন্তু শাস্ত্রমতভাবে ভাদ্র মাস সম্পর্কে কোনো বিধিনিষেধ বলা হয়নি, কোথাও বলা হয়নি, আমি অন্তত কোথাও পাইনি। কেউ যদি কোথাও পেয়ে থাকেন আমাকে অবশ্যই মানে এই নলেজটা শেয়ার করবেন। আর পৌষ মাসে এবং চৈত্র মাসে রবি যেহেতু বৃহস্পতির ঘর দিয়ে যায় বলে, ব্রাহ্মণের ঘর দিয়ে রবি পাস করে, ফলে সেখানে বিভিন্ন রকম মন্ত্রণা, বিভিন্ন রকম রাষ্ট্র পরিচালনার জন্য যে সৎ মন্ত্রণা সেটা দেওয়া হয়, ফলে সেখানে অনেক গুণী ব্রাহ্মণ এসে জড়ো হয়। তার ফলে ডোয়ার্থ অফ ব্রাহ্মণ সোসাইটিতে সোসাইটিতে হয় আর কি, কমে যায় ব্রাহ্মণের সংখ্যা। তার ফলে মাঙ্গলিক কার্য করানোর জন্য প্রপার বিধিবদ্ধ ব্রাহ্মণ পাওয়া যায় না। সেই কারণে সেই দুটো সময়কে বন্ধ রাখা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি অন্য কোনো কারণ নেই। যাদের উপনয়ন হয়েছে তারা দেখবেন চৈত্র মাসে প্রচুর উপনয়নের ডেট পড়ে, কিন্তু যেহেতু উপনয়নের সংখ্যাটা খুব কম হয় বলে সেই সংখ্যক হয়তো ব্রাহ্মণ পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু যেটা প্রবলেম, সব থেকে বেশি প্রবলেম, সেটা হচ্ছে বিবাহ বা অন্যান্য যে কোনো মাঙ্গলিক কাজ আছে, সেগুলো তো সমাজের খুব বেশি পরিমাণে ঘটে, সেই সংখ্যাটা প্রোভাইড করাটা সম্ভব হয় না বলে শাস্ত্র মতে সেটাকে বারণ করা হয়েছে। এছাড়া অন্য কোনো কজ নেই, কিন্তু যে কজের জন্য ব্যাপারটা বারণ। তাহলে বিবাহের যোগ আছে, বহু মানুষ বিবাহ করেছে এবং দিব্যি সুখে শান্তিতে রয়েছে, আমি তো অন্তত বেশ মানুষকে চিনি। আচ্ছা, আর বাহন যোগ রয়েছে, আপনার ভেহিকেল কিনতে পারেন এবং একটু দামি ভেহিকেল কিনে ফেলতে পারেন, যে কোনো ভোগ্যপণ্য কিনতে পারেন, অর্থাৎ মানির ফ্লো, আমি বারবার বললাম ব্যবসা করলে কিন্তু বেটার থাকবে। আমি একটু তারিখ অনুসারে বলি, সেটা হচ্ছে 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এই সময়টা আপনি এক্সপেন্ডিচার আপনার প্রচুর হবে। ছোটোখাটো শরীরেও প্রবলেম আসতে পারে, মাইনর প্রবলেম আসতে পারে, বিশেষত ঠান্ডা লাগা, লাংসে এফেক্ট হওয়া, বা একটু ব্লাড প্রেশারে ফ্লাকচুয়েশন করায় জাতীয় প্রবলেম আপনার আসতে পারে, বা ভিজুয়াল যাদের ক্ষেত্রে চোখে সমস্যা আছে, সমস্যা দিতে পারে। এই দুটো দিন কোনো কারণে আপনি একটুখানি অন্য কোনো চতুর মানুষের দ্বারা বোকা হতে পারেন এই সময়, বা আপনাকে বিভিন্নভাবে ভুল তথ্য পরিবেশন করা হতে পারে, যার দ্বারা আপনি সাময়িক 2-3 দিনের জন্য কিন্তু একটুখানি আপনার যে নর্মাল স্পিড আছে সেটাকে একটু ডাইভারশন করিয়ে দিতে পারে। এই সময়টা একটু সাবধানে থাকবেন। আর যেহেতু দেখুন দ্বাদশে রাহু থাকলে বহু যে কোনো বাজার চলতি বইতে আপনি পাবেন, দেখবেন যে সেখানে বলা থাকে বিভিন্ন রকম বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় বা এটা হয়। এবার বিবাহ সম্পর্কে তো বহু ব্যাপার বলা আছে আমাদের শাস্ত্রে, যে কোনো পুরুষ বা মহিলার বিবাহ একবার করেই হতে পারে, এটা আমাদের শাস্ত্র অনুসারে বলা আছে, আইন অনুসারে বলা নেই। আইন কি আছে সেটা নিয়ে আপনিও জানেন, আমিও জানি, সেটা বিভিন্ন বিবাহ সম্পর্কিত বিভিন্ন প্রিন্সিপাল আছে, কিন্তু শাস্ত্রে বলা আছে বিবাহ কন্ডিশনাল, একবারই হতে পারে, এবং সেটা নারীর ক্ষেত্রেও যা, পুরুষের ক্ষেত্রেও তাই। বিবাহ দুবার হতে পারে কন্ডিশনাল, সেখানে কিছু আছে, সেই কন্ডিশনের মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু আছে। এবার এই এক্সট্রা যে অ্যাফেয়ার যেটা হয় সেটা বিবাহ বহির্ভূত, সেটা বুঝতেই পারছেন, সেটা ইললেজিটিমেট। রাহু বা তদুপরি কেতু যেটা শো করে সেটা লেজিটিমেট নয়, সেই জন্যই তাদের দিয়ে শো করানো হয়। এবার সেটা থাকলেই কি সবসময় হবে না, রাহু কেতু অনেক সময় থাকলে লেজিটিমেট রিলেশনের মধ্যেও সমস্যা তৈরি করে। মনে করুন হাজব্যান্ড ওয়াইফ একসাথে আছে, তাদের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি হলো, অশান্তির সৃষ্টি হলো, বা এমন কোনো একটা পজিশন হলো, কারণ মঙ্গলের দ্বাদশে আছে, অশান্তি ঝগড়া নিত্য থাকবে, এবং শুক্রের ঘরের সাথে সম্পর্কিত আছে, তো শুক্র আমাদের ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে, তো সেইখানে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। বা ধরুন পরিবারে আমি বহু ক্ষেত্রে দেখেছি ব্যাপারটা খুব বিতর্কিত, এবং ছোট বাচ্চাদের এই অংশটুকু না শোনার ক্ষেত্রে অনুরোধ করছি,
কনস্যাঙ্গুইনাল রিলেশন হয় অনেক সময়, দূর সম্পর্কের আত্মীয় স্বজনদের মধ্যে অনেক রকম যেগুলোকে আমরা ঠিক স্বাভাবিক পারভার্টেড রিলেশন বলে থাকি সেই ধরনের সম্পর্ক সৃষ্টি করে। রাহু মানেই মনে রাখবেন যে লাইন থেকে বাইরে, নর্মাল কোড অফ কন্ডাক্টের বাইরে, দ্যাট ইজ কল্ড রাহু। সেই জন্য রাহু নিয়ে যারা খুব অসপিশাস থাকে, অনেকে আমাকে বলেও, আপনি ভুলভাল বলেন, আমি রাহুর দশায় কত উন্নতি করেছি জানেন, আপনি কি বলছেন এসব আলতু ফালতু। করেছেন ভালো, জীবনটা তো ছোট নয়, চলতে থাকুন, পরে বুঝতে পারবেন এফেক্ট। তো 3 থেকে 5 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার ইন্ট্রোস্পেকশনের টাইম। এই সারা মাস যেভাবে কাটাবেন এই টাইমটা আর কি যাচাই করে নেবেন। 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই সময়, এই মাসের মধ্যে সব থেকে বেশি মানিটারি ফ্লো হবে। আরেকটা টাইম আপনাদের বলে দিচ্ছি, সেটা 14 থেকে 17 তারিখ ভোরবেলা পর্যন্ত। এই দুটো টাইমে মানিটারি ফ্লো সব থেকে বেশি থাকবে এবং ফ্যামিলির সাথেও খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। 9 তারিখ 10 তারিখ এই সময়টা পরিবারের যারা ছোট ভাই বোন আছে বা ধরুন বন্ধু বান্ধব নেইবার যারা আছে, তাদের সাথে সম্পর্কের অনেক উন্নতি ঘটবে এবং অনেক রকম পুরনো যে সমস্ত বিবাদ বিসম্বাদ আছে সেগুলো কেটে যেতে পারে। 11 তারিখ থেকে 10 তারিখ রাতের থেকে 13 তারিখ ভোরবেলা পর্যন্ত এই সময়টা এই মাসের মধ্যে সব থেকে পিসফুল টাইম আছে। পরিবারে ঘরের মধ্যে পিসফুলি সময় কাটানোর জন্য খুব বেটার টাইম এটা। এবং পরিবারে যারা স্ত্রী লোক আছে, বিশেষত যারা গার্জিয়ান লেভেলে, মা, মাসিমা, জেঠিমা, কাকিমা, তাদের সাথে খুব সুসম্পর্ক, খুব একটা কনজেনিয়াল রিলেশন এই সময় তৈরি হবে। 13 তারিখ রাতের দিক থেকে 16 তারিখ পর্যন্ত, 17 তারিখ ভোরবেলা পর্যন্ত এই সময়টা কিন্তু আপগ্রেডেশনের সময়, সন্তানদের বিকাশের সময়, নিজের এডুকেশনাল জায়গাকে আপলিফমেন্ট করার সময়। প্রেম প্রণয়ের ক্ষেত্রে অত্যন্ত বেটার টাইম আছে। তার সাথে মানিটারি ফ্লো কিন্তু এই সময় হবে, যেটা একটু আগে বললাম এই সময়। 16 তারিখ 17 তারিখ সকাল থেকে 19 তারিখ প্রায় মাঝরাত পর্যন্ত, মানে ভোর হওয়া পর্যন্ত এই সময়টা কিন্তু অ্যাকচুয়ালি একটু নেগেটিভ টাইম। কোয়ারেল হতে পারে কোনো কারণে, ঝগড়া হতে পারে, আপনার পেছনে একটু কনস্পিরেসি হতে পারে, ট্রেচারি হতে পারে, বিভিন্ন রকম নেগেটিভ কথা আপনার এগেনস্টে হতে পারে। সেগুলোকে একটু সামলে চলবে। সব থেকে বড় কথা, আপনি নিজেকে কন্ট্রোল রাখবেন। অন্যকে কন্ট্রোল করার তো ক্ষমতা আমাদের নেই, সুতরাং আপনি নিজেকে সেলফ কন্ট্রোল করবেন, তাহলেই জিনিসটা ঠিক বেরিয়ে যাবেন। 19 থেকে 21 তারিখ এই সময়টা কিন্তু আপনার স্পাউসের সাথে রিলেশন বেটার হবে, আপনার পার্টনারের সাথে সম্পর্ক অনেক বেটার হবে। অ্যাজ এ হোল এই টাইমটা কিন্তু আপনি অনেকটা বেশি ফোকাসড হয়ে যাবেন সোসাইটিতে, বেটার টাইম আছে। 22, 23, 24, 25 তারিখ ভোরবেলা পর্যন্ত এই সময়টা নেগেটিভ টাইম আছে, খুব স্ট্রেসফুল টাইম, টেনশনের টাইম আছে। কোনো কারণে টাকা পয়সা আটকে যেতে পারে ফর দ্য টাইম বিং। বারবার বলছি, সময় কিন্তু অ্যাজ এ হোল বেটার আছে, কিন্তু এই সময়টা কোনো টাকা পেন্ডিং হতে পারে বা ডেফার্ড পেমেন্ট হতে পারে, দুটোই হতে পারে। তো এই দুটোর ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। আর সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে শরীরকে সাবধান রাখবেন এই সময়টা। শারীরিক জায়গা, বিশেষত গাড়ি ঘোড়া চলছেন যখন, আস্তে চালাতে পারেন। প্রত্যেককে বলছি, আগামী 3 মাস, এই যে মাসটা পড়বে, অগস্ট মাস চলছে, অগস্ট মাসের 3rd উইকের পর থেকে কিন্তু নভেম্বর মাসের 3rd উইক পর্যন্ত এই সময়টা নেগেটিভ টাইমের মধ্যে একটু বেশি নেগেটিভ। এই সময়টা একটু বেশি সাবধানে থাকবেন। 25 তারিখ ভোর থেকে 26 তারিখ পুরো এই সময়টা আপনার স্পিরিচুয়াল ট্রাভেলিং হতে পারে। আপনার ভাই বোনদের যারা কাউন্টার পার্ট আছে, অর্থাৎ তাদের ওয়াইফ এবং হাজব্যান্ডের সাথে সম্পর্ক কনজেনিয়াল হবে এবং পিতার সাথে সম্পর্ক অত্যন্ত বেটার হবে। পিতা যদি কোনো কারণে ঈশ্বর না করুক আপনার গত হয়ে থাকেন, তাহলে এই সময়ে আপনি কোনো কার্য করতে পারেন, পিতৃকার্য করতে পারেন। পিতৃ পক্ষ শুরু হয়ে যাবে, অমাবস্যা, ক্ষমা করবেন, হ্যাঁ, পূর্ণিমার সাথে সাথে পিতৃপক্ষ শুরু হয়ে যাবে এবং মহালয়ের দিন থেকে দেবীপক্ষ শুরু হবে। তো সেই হিসাবে এই সময় যদি মনে করেন যে কোনো কারণে
আমার কোনো পিণ্ডদান বা এই জাতীয় কার্য করা উচিত, তাহলে কিন্তু করতে পারেন, এই সময়টা বেটার আছে। 27 তারিখ ভোর থেকে 29 তারিখ পর্যন্ত কিন্তু কাজের ক্ষেত্রে জব অ্যাপ্রিসিয়েশন পাবেন, সিনিয়রের সাথে সম্পর্ক বেটার হবে। আপনি যত মনে করুন যে অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন সেখানে আপনি নিজেকে অনেক বেশি প্রতিষ্ঠিত করতে পারবেন, সাবঅর্ডিনেটদের সাথে সম্পর্ক আপনার ভালো হবে, অ্যাজ এ হোল পুরো সিস্টেমটা বেটার চলবে। কাজের জায়গাটা কিন্তু বেটার আছে, মানে যারা জব সিকার আছেন তাদের জন্য এই সময় কাজের কিন্তু বেটার যোগ আছে। 30 তারিখ 1 তারিখ 2 তারিখ ভোরবেলা পর্যন্ত এই সময়টা আপনি ছোটোখাটো কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল করতে পারেন বন্ধু বান্ধবদের নিয়ে, বিশেষত কাছের নিয়ার বাই ফ্রেন্ডস যারা আছেন তাদের নিয়ে। লং টার্মে কোনো রকম ফাইন্যান্সিয়াল কোনো ধরুন প্ল্যানিং করতে পারেন, তবে অবশ্যই আমি দুটো কথা লং টার্ম বলেছি কিন্তু করবেন, সেটা আপনার ক্ষেত্রে ডিভিডেন্ডস নামাবে। সময়টা অ্যাজ এ হোল বেটার আছে। বিবাহের যোগ আগেই বলেছি, শরীর সম্পর্কে বলে দিই, আপনাদেরও বলছি, আপার অ্যাবডোমিনাল পোর্শনে যদি কখনো দেখেন কোনো রকম সমস্যা হচ্ছে হজম শক্তিজনিত, বা ধরুন আপনার কোনো কারণে মনে করুন যে ঠান্ডা লাগছে, বুকে কনজেশন তৈরি হচ্ছে, প্রেশার ফ্লাকচুয়েশন করছে, অর্থাৎ আমি পরিষ্কার বলছি বুকের একদম মাঝামাঝি জায়গা থেকে পেটের আমাদের মাঝামাঝি অংশ পর্যন্ত যে সমস্ত ইন্টারনাল অর্গান আছে সেখানে যদি বোঝেন বা নাও বোঝেন কোনো রকম প্রবলেম দেখছেন হজম শক্তিজনিত বা ঠান্ডা লাগছে, সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যাবেন, গিয়ে ওষুধপত্র খেয়ে সুস্থ থাকবেন। কোনো রকম নিজে মানে এই সময়টাই করবেন না, কখনোই করবেন না। আর দুই হচ্ছে গাড়ি ঘোড়া চালাবেন খুব সাবধানে, টেনশন বেশি নেবেন না। রাহু দ্বাদশে থাকলে মানুষের মধ্যে চিত্ত চাঞ্চল্য তৈরি করে, নবম দৃষ্টি থাকে তো উল্টো দিক থেকে বা সোজা দিক থেকে পঞ্চম দৃষ্টি থাকে, তো সেই হিসাবে চতুর্থ ঘরে দৃষ্টি থাকে, আমাদের মনকে অত্যন্ত চঞ্চল করে এবং ডিজায়ার লেভেলটা খুব বাড়িয়ে দেয়। সেখানে আপনার লগ্নপতি নিজে পাস করবে এবং রবিও থাকবে, তো সেই হিসেবে আপনার মধ্যে কিন্তু ডিজায়ার লেভেল, যে কোনো ভোগ্যপণ্য, শুক্রের মধ্যে সবসময় ভোগ করার প্রবণতা থাকে, প্রচণ্ড ভোগী হচ্ছে শুক্র, তো সেই জায়গাটা কিন্তু তৈরি করবে। তো সেটার একটা মিনিমাম নিজের থেকে লিমিটেশন রাখবার চেষ্টা করবেন, না হলে ব্যালেন্স হারিয়ে যাবে কোনো না কোনো সময় এসে। আর সন্তানদের ক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেটার এফেক্ট পাবেন, বাট তাদের জায়গাটা তাদের একটা বেটার প্ল্যাটফর্ম দেবেন, বিশেষত যারা যদি অ্যাডলোসেন্ট গ্রোথে চলে যায় তাদের অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যারা টু হুইলার চালানোর অভ্যাস আছে তারা কিন্তু বেশ সাবধানে চলবেন, রাস্তাঘাটে ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন সবসময় মেনে চলবেন, এ সময় তো বেশি মেনে চলবেন কারণ সময়টা একটু আছে। রাস্তাঘাটে বা পা থেকে সাবধান থাকবেন, লেফট ফিট থেকে সাবধান থাকবেন, বেশি সামনে চলে যাবেন না যেখানে হয়তো ট্রাভেলের জন্য অপেক্ষা করছেন, একটু দূর থেকে করবেন। মিথুন লগ্ন নিয়ে আপনাদের বলে দিই যে সেপ্টেম্বর মাস কীরকম যাবে। দেখুন, বুধ আপনার রুলিং প্ল্যানেট, লগ্নপতি যাকে বলা যায়, সে এই মাসের 21 তারিখে প্রবেশ করে যাবে নিজের মূল ত্রিকোণে এবং তুঙ্গ ঘরে, সেখানে প্রবেশ করবে এবং কিছু দূর অগ্রসর হওয়ার পরে বকরি হয়ে যাবে, বকরি হয়ে আবার পিছন দিকে আসবে, প্রায় সিংহ রাশি এবং কন্যা রাশি জাংচারে অবস্থান করবে। সিংহ রাশিতেও প্রবেশ করবে না, কিন্তু একদম সিংহ রাশি এবং কন্যা রাশির যে লাইন আছে লাইনের ওপরেও দাঁড়িয়ে মার্গী হবে। বকরি হবে 9 তারিখ 9 সেপ্টেম্বর, মার্গী হবে 2 তারিখ 2রা অক্টোবর। এই যে ফেজটা আপনাদের পরিষ্কার বলেছিলাম যে যখন 3টে প্ল্যানেট কোনো কারণে বকরি হয়ে যায় এবং 4 নম্বর প্ল্যানেটটি বকরি হওয়ার জায়গায় থাকে, এই সময়টা একটু বেশি সাবধানে চলার সময়। অর্থাৎ এটা যেহেতু একটা ফেস্টিভ সিজন আছে, পুজো আছে সামনে, একাধিক পর্যায়ক্রমে উৎসবের সময় আছে, সুতরাং প্রত্যেকেই একটু সাবধানতা অবলম্বন করবেন। অর্থাৎ সাবধানতা মানে চলাফেরা, খাওয়া দাওয়া, স্পেশালি কালপুরুষের, মনে রাখবেন কালপুরুষের ক্ষেত্রে কিন্তু মার্কেশ যে, সে কিন্তু শুক্র নিজে দ্বিতীয়পতি সপ্তমপতি, তার ঘরে মঙ্গল রয়েছে, তো কথাবার্তা বা কথা থেকে কিন্তু প্রথম বিতর্ক সৃষ্টি হবে। যে মানুষের কথার মধ্যে লাগাম নেই, অর্থাৎ যে মানে উল্টো পাল্টা যা মাথায় আসছে বলে যাচ্ছে এরকম, সে কিন্তু তার বিপদ বাড়বে। কিন্তু যে স্তরের মানুষ হন, সাধারণ মানুষ হলে ঘরের পর্যায়ে একটু
মনে করুন বেশি পপুলার হলে বাইরে, খেয়াল রাখবেন সেটা। কাজের জায়গায় ইনসাবঅর্ডিনেশন হয়ে যেতে পারে কোনো কারণে। মঙ্গলের ঘরে রাহু আছে, মাথায় রাখবেন। মঙ্গল আমাদের সেনাপতি, ডিসিপ্লিন। সোলজার সবসময় ডিসিপ্লিন থাকে, দেখবেন সে অর্ডার ক্যারি করে, বা তার ড্রেস কোড থেকে শুরু করে এভরিথিং। তো ডিসিপ্লিনের ঘরে রাহু বসে রয়েছে, তো মঙ্গলের ওটি মূল ত্রিকোণ ঘর, রবি যেখানে তুঙ্গ হয় এবং রবিকে দৃষ্টি দিচ্ছে, তার ফলে মানুষকে স্বাভাবিকভাবে ইনডিসিপ্লিন করবার সে চেষ্টা করবে। রাহুর কাজই হচ্ছে তার সেই প্ল্যানেটের যে গুণগুলো রয়েছে, প্রত্যেকটা প্ল্যানেটের তো কিছু গুণ আছে, সে যতই তামসিক হোক, রাজসিক হোক, সাত্ত্বিক ভাগ বেশি থাক, গুণ তার অবশ্যই কিছু আছে, এবং সেই গুণটাকে নষ্ট করবে এবং নেগেটিভিটিটাকে বাড়াতে থাকবে। এটাই রাহুর মেন কাজ। তো এখানে এখন প্ল্যানেট নেই কোনো, কিন্তু সেই ঘরটাকে তো ও পলিউট করবে যেখানে বসে থাকবে। তার ফলে প্রত্যেকেই নিজের কথাবার্তার মধ্যে, মানে কন্ডাক্টের মধ্যে নর্মালসি রাখবেন। কেউ কাউকে অপমান করতে পারে না, এটা হচ্ছে প্রথম কথা। অপমান মানুষ যদি নিজে থেকে না হয়, অর্থাৎ আমি ভিতর থেকে যদি খারাপ কাজ না করি, আমাকে কেউ অপমান করতে পারবে না। সব কিছু সময়ের খেলা। কিছুদিনের জন্য হয়তো মানুষ আপনাকে দুটো খারাপ কথা বলতে পারে, কিন্তু মানুষ নিজের অভিজ্ঞতার দ্বারাই বুঝে নেবেন যে এই মানুষটি ঠিক বলেছিলেন না বলেন। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সুতরাং প্রত্যুত্তর করার কোনো প্রয়োজন নেই। সমাজের কত বড় বড় লোক আছে, অনেক সমাজের বড় লোক, বিশ্ব বরেণ্য লোক আছে, কত লোক সমালোচনা করছে। আমি অনেকবার উদাহরণ দিয়ে বলেছি, বিশাল একটা ডক্টর, হ্যাঁ, তিনি কত পড়াশোনা করেছেন, হয়তো একটা অপারেশন করতে গেলেন, করতে গিয়ে হয়তো কোনো কারণে সেই পেশেন্ট মারা গেলেন, হয়তো ডক্টরের হয়তো কোনো দোষ নেই। এবার যে লোকগুলো তাকে করছে, কোনো না কোনোভাবে তাকে আজে বাজে কথা বলছেন, সেই লোকগুলো হয়তো তাদের মধ্যে হয়তো একজন দুজন স্কুলেও কোনো দিন যান। তার বলার অধিকার আছে কি নেই সে নিয়ে আমি বলছি না, কিন্তু এমন ভাষায় কথা বলছেন। ডক্টর কোনোদিন পেশেন্টকে করবে, সে সর্বতভাবে চেষ্টা করে পেশেন্টকে বাঁচানোর, তার কাজই তো ওটা। আমি বারবার বলেছি, মানুষের প্রত্যেকটা জিনিস একটা ধর্ম থাকে। ডক্টরের ধর্ম কি? পেশেন্ট বাঁচানো। সে যদি পেশেন্ট না বাঁচিয়ে অন্য কাজ করে, তাহলে সে ডক্টর না। আমি একটু আগে অনুষ্ঠানে বলেছি, চিনির ধর্ম মিষ্টি করা। তো চিনির যদি মিষ্টত্ব চলে যায়, তাহলে আর চিনি কোথায় থাকে? নর্মালসি বুঝুন, হ্যাঁ, নিজেকে সংযত করুন, শান্ত করুন, এবং সমালোচনা মানুষকে বলবেনই, কিন্তু প্রভোকেটিং কথাবার্তা বলবেন না কাউকে। তাতে বিতর্ক বাড়বে, আপনি নিজেই সমস্যায় পড়ে যাবেন। তো বুধ কিন্তু, আমি একটু আগে আলোচনায় বলেছি যে বুধ খুব জুভেনাইল প্ল্যানেট। বুধকে আমরা বালক গ্রহ বলে থাকি। চন্দ্রকে কিন্তু বলি না, চন্দ্র কিন্তু ম্যাচিওর। মা যখন হয়, মার তো একটা বয়সজনিত ম্যাচুরিটিও থাকে, নাহলে তো তিনি মা হতে পারবেন না প্রাকৃতিকভাবে। কিন্তু বুধকে আমরা সবসময় বালক প্ল্যানেট বলি। অনেক সময় নপুংসক গ্রহ বলা হয়, শনিকেও বলা হয়। আমি কেন বলেছিলাম স্যাটার্নকে বলা হয়, সেটা আপনাদের আলোচনায় বলেছিলাম। বুধকে এই কারণে বলা হয়, কারণ একটা বাচ্চার মধ্যে তার জেন্ডার ব্যাপারটা তৈরি হয় না। একটা বাচ্চাকে একটা বয়স পর্যন্ত আপনি জেন্ডার ডিফারেন্স করতেই পারবেন না, একই রকম দেখতে লাগে। কারণ প্রকৃতি সেভাবেই বানাতে দেয়। প্রকৃতি বলছে তুমি দুজনকে একভাবেই ট্রিট করো। আমাকে বহু মানুষ প্রশ্ন করে, পুত্র হবে না কন্যা হবে? কি হবে? পুত্র হবে বা কন্যা, দুজনেই ইনকমপ্লিট। একজন তো বাঁচতে পারবে না একা পৃথিবীতে, দুজনেরই সমান গুরুত্ব আছে। আমরা তো উভলিঙ্গ মানুষ নই। তো এইরকম অবান্তর প্রশ্ন মানুষ করে, যার কোনো প্রেসিডেন্স নেই। তিনি কিন্তু এডুকেটেড মানুষ, এটাও বলছে, এরকম মানুষ তাও প্রশ্ন করে। তো মানুষ বাইরে একরকম শো করে, আর ভিতরে তার ইনার ইচ্ছাটা অন্যরকম থাকে। অ্যাস্ট্রোলজারকে যখন প্রশ্ন করেন, তখন তার অ্যাকচুয়াল চরিত্রটা বেরিয়ে আসে। ওই জন্য বললাম না যে বহু হাত আছে যে 35 বছরে আমি দেখেছি ম্যাচিওর হয়নি। তার মানে তার ছকের যে গ্রহগত বলবত্তাগুলো রয়েছে, সেই বলবত্তাগুলো অত্যন্ত দুর্বল রয়েছে। হাত দেখেই আর মানে জাস্ট সেট অ্যাসাইড, কোনো মানে নেই সেই। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, অনেকবার বলেছি যে 6th হাউসের লর্ড কিন্তু আপনার মঙ্গল। তার ফলে জীবনে খুব প্রয়োজন না পড়লে কখনো
লোন করবেন না বা কারোর সাথে বাকবিতণ্ডায় যাবেন না, তাতে আপনার অত্যন্ত সম্মানহানি হবে। আপনি সেই সম্মানহানিকর জায়গাটা নিতে পারবেন না, সেখান থেকে সমস্যার সৃষ্টি হবে। কাজের জায়গা বেটার আছে, কিন্তু খুব একটা ডেভেলপমেন্টাল ফেজ নেই এই সময়টা, যে একটা প্রেইজর্দি কিছু আছে। ছকে যদি তেমন কোনো জন্মছকে যোগ না থাকে, সেটা লেস দ্যান 5%। আর মানে 5% মিথুন লগ্নের মানুষের ক্ষেত্রে সেই যোগটা অ্যাপ্লিকেবল হতে পারে, তাদের বাকিদের ছাড়া কিন্তু হবে না অলমোস্ট। তবে হ্যাঁ, নিচের দিকেও নামবে না, একটা স্টিরিওটাইপ সিচুয়েশনে যাবে যদি দশা অত্যন্ত খারাপ পজিশনে না থাকে। তো নাম্বার 2 হচ্ছে, যেহেতু এই মুহূর্তে শনি 8th হাউসে রয়েছে এবং স্যাটার্ন 10th হাউসে দৃষ্টি দিচ্ছে, তার ফলে প্রত্যেককেই বলবো যে একটু সচেতনতার সাথে নিজের যে রিকোয়ার্ড ওয়ার্কটা আছে সেটা করে যাবেন, সেখানে কোনো রকম গাফিলতি করবেন না, তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু আপনাকে সেই ব্যাপারে কোনো রকম রেয়াত করবেন না। কারণ 10th হাউসে আপনার জুপিটারও বসে রয়েছে এবং বকরি আছে, সে শনির নক্ষত্রে আছে। সুতরাং কাজটাকে অ্যাকাউন্টেবিলিটিটা মেনটেন করবেন। আর মানি মোটামুটি মডারেট ফ্লো আছে। বিদেশ যাওয়ার যোগ আছে কিনা যদি বলেন, তাহলে বলবো যে হ্যাঁ, যোগ আছে। দ্বাদশে মঙ্গল বকরি হচ্ছে, তার কিন্তু পার্মানেন্ট যোগ ইমিডিয়েট নেই। ইমিডিয়েট আমি বারবার বলেছি, একটা ফেজ থাকে, প্রত্যেকটা সময়ের একটা ফেজ থাকে। এই ফেজটাতে আমি এই কাজটা করবো না, এবার তারপরেও বহু মানুষ একটা বার্গেনের পর্যায়ে চলে যায়, করবো, কতটা করবো। আই এম নট অ্যাকচুয়ালি আ ব্রোকার। আমি কিভাবে আমি কি কোনো কিছু বিক্রি করছি আপনাকে যে আমি বার্গেন করবো? আমি না বলেছি মানে না। এবার আপনি মানে এরকম বহু মানুষ করে যে কতটা চান্স আছে, এরকম কতটা না, না মানে না। আমি ওবিডিয়েন্ট না হলে আসবেন না অ্যাস্ট্রোলজারের কাছে। আপনি নিজেই যখন জানেন, নিজেই করবেন। এই মাসের 31 তারিখ থেকে, আমি একটু তারিখ ভিত্তিক বলে তারপরে বলছি আরও দুটো কথা। 31 তারিখ থেকে প্রায় 4 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেটার টাইম আছে, এবং সেটা অবশ্যই চেষ্টা করবেন কোনো সিকিউর জায়গায় ইনভেস্ট করার। সেটা আপনি কোনো ইমুভেবল প্রপার্টিতেও ইনভেস্ট করতে পারেন, মুভেবল প্রপার্টিতেও ইনভেস্ট করতে পারেন। দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, কিন্তু ইনভেস্টমেন্টের জন্য বেস্ট টাইম আছে এটা। নাম্বার 2 হচ্ছে, এই টাইমে আপনি কোনো ছোটোখাটো শর্ট ট্রাভেল করতে পারেন। আপনি সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন, বন্ধু বান্ধবদের সাথে নিয়ে ভ্রমণ করতে পারেন, কোনো বনভোজন করতে পারেন। এই সময়টা বেটার টাইম আছে। 4 তারিখ রাতের দিক থেকে 14 তারিখ পর্যন্ত এই সময়টা, এই মাসের মধ্যে এক্সপেন্ডিচারকে কিন্তু মানে ইনকার করছে, হাই এক্সপেন্ডিচার শো করছে এই সময়টা, এবং তার সাথে আপনার লায়াবিলিটিকেও শো করছে। এই সময় কোনো না কোনো কারণে আপনার এই দুটো বেড়ে যাবে। শরীরের জায়গাটাও কিন্তু ব্যাড ইন্ডিকেট করছে। মেল এবং ফিমেল দুজনকেই বলছি, প্রত্যেকে অ্যাবডোমেনের কিন্তু নজর দেবেন, অর্থাৎ খাওয়া দাওয়ার ক্ষেত্রে নজর রাখবেন। কারণ এখন হরোস্কোপে পিত্তের এফেক্ট, মানে পেট শরীরকে গরম করার উপাদান বেড়ে যাবে, তার ফলে খাওয়া দাওয়াটা একটু সাবধানে করবেন। আর 2 নম্বর হচ্ছে, যাদের লোয়ার অ্যাবডোমেনে এমনি সমস্যা আছে, ফিমেলদের ক্ষেত্রে বলছি, বা পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা রয়েছে বা গল ব্লাডারের সমস্যা রয়েছে, অপারেশন কোন কারণে পেন্ডিং আছে, এরকম আছে, তারা কিন্তু ডক্টরের সাথে অবশ্যই কথা বলে নেবেন যদি কোনো সমস্যা দেখতে পান। তো এটা খেয়াল রাখবেন। আর একটু আগে আলোচনায় আমি বলেছি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে বলছি যাতে আপনারা ডিফারেন্সিয়েট করতে পারেন, আর কিছু নয়। তো যেটা বলার সেটা হচ্ছে যে, রবি যখন তার মূল ত্রিকোণ দিয়ে পাস করে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের মোটামুটি 17 তারিখ পর্যন্ত, এই মূল ত্রিকোণে কিন্তু রবি যে নক্ষত্রগুলো ভোগ করে, সেই নক্ষত্রের যদি কোনো দশায় আপনি বর্তমানে থাকেন, মনে করুন কেতুর দশা বা শুক্রের দশা বা রবির দশা, এই 3টে দশার একটাই যদি থাকেন, তাহলে কিন্তু হেলথের বেশি যোগ দেবেন, বিশেষত ডাইজেস্টিভ পার্টে এবং লোয়ার অ্যাবডোমেন পার্টে। ইভেন যাদের ক্ষেত্রে কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে, তারাও কিন্তু এই সময় সাবধান থাকবেন। অর্থোপেডিক জায়গাও কিন্তু সমস্যা করতে পারে, কোমর থেকে ডান পা বরাবর কোনোভাবে একটু অবশ হয়ে যাওয়া বা সিঁড়ি ভাঙতে সমস্যা করা, যেরকম সমস্যা হোক,
যদি কোনো অর্থোপেডিক প্রবলেম দেখেন বা রিউমেটয়েড জাতীয় সমস্যা দেখেন, সঙ্গে সঙ্গে চেক করিয়ে নেবেন, কোনো ডিলেট করবেন না। আর এই সময়টা মানে 4 তারিখ রাতের দিক থেকে 14 তারিখ পর্যন্ত কাউকে যদি টাকা পয়সা কোনো কারণে ধার দিতে হয় তাহলে বুঝিয়ে দেবেন, যাতে আপনি মানে একদম দিয়ে দিলেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি মনে করেন যে রিটার্ন পাওয়ার ব্যাপার থাকে তাহলে বুঝিয়ে দেবেন। 15 তারিখ থেকে 20 তারিখ ভোরবেলা, মানে 19 তারিখ মাঝরাত 20 তারিখ, এই সময়টা কিন্তু আপনি ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যেতে পারেন, ইনভেস্ট করতে পারেন। বাট ইনভেস্টের থেকে এই সময় আপনার যদি কোনো ইনভেস্ট এই সময় ম্যাচিওর হয়ে যায়, কোনো শর্ট টার্ম ইনভেস্ট করেছেন, মনে করুন এই তারিখের মধ্যে ম্যাচিওর করছে, তাহলে সেটাকে আবার লং টার্মে রিইনভেস্ট করতে পারেন। অনেক মানুষ বলবেন যে একাদশে রাহু আছে, সুতরাং এই সময় ইনভেস্টের জন্য বেস্ট টাইম আছে। আমি সেই সব প্রশ্ন করেন মানুষ, মানে অগণিত, আমি কোনোদিন স্ক্রিনশট দিয়ে আপনাদের এখানে করে দেবো। যেরকম মাঝে মাঝে আমি পোস্ট করি, বিভিন্ন পোস্টটা আমি করি যখন করি, বাদ বাকিগুলো তো আমি করি না, সেগুলো আমার ভাইগুলো দেখে, কিন্তু ওরকম আমি পোস্ট করে দেবো। প্রশ্নর মালা দেখলে অবাক হয়ে যাবেন যে মানুষ কত রকম চিন্তাযুক্ত হতে পারে, হাসিও পায়, উপভোগও করা যায় প্রশ্নগুলো শুনে। আমি পোস্ট করব, তো অনেকের বিরক্তির কারণ হতে পারে, কিন্তু আমি তো সবটা কভার করি, 2 ঘন্টা অন্তর অন্তর তো প্রোগ্রাম করতে পারি না, তো সেই হিসাবে একবারে বলার চেষ্টা করি। কারোর যদি অসুবিধা হয় কেটে কেটে দেখবেন। তো এই সময়টাতে রিইনভেস্ট করতে পারেন। আপনার বাড়ির ক্ষেত্রে মেরামতির জায়গা তৈরি হতে পারে এ সময়, যদি মনে করুন রিনোভেশন করছেন বা কোনো অংশ এক্সটেনশন করছেন, এ সময় করতে পারেন, বেটার টাইম আছে। আর 19 তারিখ মানে 20 তারিখ ভোরবেলা থেকে 22 তারিখ পর্যন্ত এই সময় আপনি কাজের জায়গায় কিন্তু খুব বেটার অ্যাপ্রিসিয়েশন পাবেন। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট থাকবেন এবং আপনি নিজে কাজ করেও সেলফ স্যাটিসফাইড হবেন। এবং যারা কাজের জন্য চেষ্টা করছেন, জব সিকার আছেন যারা, তারা কিন্তু এ সময় কাজ পাওয়ার ক্ষেত্রে সুযোগ আছে আর কি। 22 তারিখ রাতের দিক থেকে 25 তারিখ পুরো এই সময়টা অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল জার্নির জন্য বেটার। যদি মনে করেন যাওয়ার ক্ষেত্রে আছে, যেতে পারেন। পিতার স্বাস্থ্য, পিতা বা মনে করুন কাকা বা এই জাতীয় যে সমস্ত একটু এল্ডার পার্সন আছেন ফ্যামিলিতে, তাদের জন্য কিন্তু এই সময়টা সাবধানে রাখার চেষ্টা করবেন তাদের। এই সময়টা শরীর খারাপ হতে পারে। আর 25 তারিখ রাতের দিক থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়টা একটু নেগেটিভ টাইম আছে। স্ট্রেস বাড়বে কোনো কারণে এবং টেনশন বাড়বে, কোনো রকম ঝগড়াঝাটি অল্টারকেশনে জড়িয়ে যেতে পারেন, ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা তৈরি করতে পারে, কারোর ওপরে অত্যন্ত মাথা গরম হয়ে যেতে পারে, হয়ে গিয়ে হয়তো এমন কিছু বলে দিলেন। বারবার বলছি, কথার ক্ষেত্রে রেস্ট্রিকশন রাখবেন, কিন্তু না হলেই কথা না বলা প্র্যাকটিস করবেন। বিতর্কিত কথা দেখবেন 3 মাসের মধ্যে বিতর্কিত কথা না বলার অভ্যাস তৈরি হয়ে যাবে। এগুলো সবই অভ্যাস, যেরকম বাজে কথা বলা অভ্যাসটা তৈরি হয়েছে, সেটাও তো একদিনে তৈরি হয়নি, সেরকম না বলাটাও তৈরি করুন। আর একটা জিনিস বলি, সন্তানদের ক্ষেত্রে কিন্তু খুব নজর দেবেন। বারবার বলছি, আমি যখনই মিথুন লগ্নের কথা বলি তখনই সন্তানদের কথা বলি, কারণ 5th হাউসে কেতু রয়েছে এবং কেতু আর কিছু দিনের মধ্যে, মোটামুটি মাস দেড়েকের মধ্যে, দেড় মাসের মধ্যে কিন্তু সে রাহু নক্ষত্রে প্রবেশ করবে। তখন আমি আলাদা একটা অনুষ্ঠান করে দেবো, সাথী নক্ষত্রে কেতুর গোচর। তো এই নক্ষত্রে আসার আগে থেকে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে, বিশাখা নক্ষত্রের প্রথম নবাংশে এখন কেতু রয়েছে। তো এই কেতুর অবস্থান কিন্তু খুব একটা সন্তোষজনক বলা যায় না। অ্যাকচুয়ালি বৃষ রাশিতে কেতু অবস্থান করছে এখন, হয়তো বৃষ থেকে শিফট করে মেষে চলে যাবে এবং রাহু চলে আসবে, নবাংশের ক্ষেত্রে বলছি, রাহু চলে আসবে তুলা রাশিতে। 2-1 দিনের মধ্যেই ঘটনাটা ঘটবে আর কি। তো সেক্ষেত্রে বৃহস্পতিকে নবাংশ ভিত্তিকভাবে ছেড়ে দেবে রাহু। তো যাই হোক, সেগুলোর টেকনিক্যাল জায়গা, কিন্তু সন্তানদের ক্ষেত্রে খেয়াল রাখবেন, শরীর স্বাস্থ্য, পড়াশোনা, স্ট্রেস দেবেন না বেশি এবং নিজেও বেশি স্ট্রেস নেবেন না। যতটা সম্ভব শান্তিতে এবং পিসফুলি কাজ করবার চেষ্টা করবেন।
না হলে সমস্যা বাড়বে কিন্তু। আরেকটা জিনিস বলি, ভেহিকেল চালান যারা, তারা কিন্তু খুব সাবধানে চালাবেন, বিশেষত ডান দিকের পোর্শন। কর্কট লগ্ন নিয়ে আপনাদের বলে দিই, কর্কট লগ্নের ক্ষেত্রে বহু মানুষ প্রশ্ন করেছে দশমে রাহু আছে, মুখ আছে, কিন্তু কিছু হচ্ছে না। তো তাদের ক্ষেত্রে একটা জিনিসই বলবো, রাহু থাকলেই যে সবসময় আপনাকে ফল দিয়ে দেবে তা তো নয়। রাহু কখন ফল দেবে সেটা ডিপেন্ড করবে অনেক কিছুর ওপরে। এবং রাহু কি ফল দেবে, রাহু নর্মালি যে ফলটা দেবে সেটা হচ্ছে একদম স্পেসিফিক মেটেরিয়াল ফল, তার বাইরে তো কিছু নেই। তো সেই মেটেরিয়াল ফল দেওয়ার ক্ষেত্রে এত বেশি উদ্বিগ্ন হবেন না, তার কারণ স্যাটার্নের পোস্টিং এখনো বেটার অবস্থায় নেই। আপনার রাজ্যকারী প্ল্যানেটের যে নক্ষত্র আছে সেই নক্ষত্রে স্যাটার্ন বসে আছে, তার ফলে সমস্ত কাজকেও ডেফার্ট করে দেবে। সমস্ত কাজ, একাদশে মঙ্গল যতই থাক, হয়তো সাময়িক কিছু লাভ আপনাকে দিতে পারে। বিশেষত শুক্রের যদি দশায় থাকেন, পরিণত বয়সে যদি শুক্রের দশা পান 45 বছরের ওপরে, তাতে কিন্তু আপনাকে সাময়িক কিছু লাভ দেবে, কিন্তু বাল্ক অ্যামাউন্ট অফ মানি কিন্তু খুব একটা বেশি প্রোভাইড করবে না। এমন মানুষ ধরুন বয়স মোটামুটি 60-এর ওপরে, ধরুন 60 বছর বয়স হতে গেলে মোটামুটি 61-62 সালে জন্ম হতে হবে, তাহলে স্যাটার্নের পোস্টিং এখন যেখানে আছে সেখানেই ছিল স্যাটার্ন জন্মকালীন ব্যাপারে। সেই হিসাবে খুব একটা বেশি কিন্তু আপনাকে গ্রোথ দেবে না, এবং সেটা পাওয়ারও চেষ্টা করবেন না। কালগত ডিমান্ডের যদি বাইরে চলে যান, তাহলে আপনার মধ্যে অ্যাবারেশন জন্ম নেবে এবং আপনি অন্যায় করতে বাধ্য থাকবেন, এবং সেই অন্যায়ের শাস্তিও আপনাকে পেতে হবে, আজকে পান বা কালকে পান। তো সেই হিসাবে নিজেকে শান্ত রাখুন, যতটা সম্ভব রাখতে পারেন, এবং সর্বতোভাবে কাজের জায়গাকে খুব বেশি খেয়াল রাখবেন। লগ্নে বৃহস্পতির দৃষ্টি আছে, সেটা কিন্তু শরীরের পক্ষে একটা বেটার, কিন্তু বৃহস্পতি ওয়েট বাড়ায়, সেই ওয়েট বৃদ্ধির জন্য কিন্তু সচেতন থাকবেন। আর পিতার স্বাস্থ্য বা পিতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যদি কারোর গুরু থাকেন, যদি কারোর মনে করুন আচার্য গুরু থাকেন, হ্যাঁ, এরকম ব্যক্তিবর্গের ক্ষেত্রেও কিন্তু কাকা জ্যাঠা যারা পিতৃব্য আর কি, তাদের ক্ষেত্রেও কিন্তু শরীরের ক্ষেত্রে নজর রাখবেন যতটা সম্ভব। আর নাম্বার 2 হচ্ছে সন্তানদের দিকে কিন্তু দৃষ্টি দেবেন। বৃহস্পতির নবম দৃষ্টি পঞ্চম ঘরে রয়েছে। কেন বলছি এই কারণে, যে সেই ঘরের দ্বাদশে কেতু আছে, এবং কেতু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। বেশি দিন থাকবে না, আর 1.5 মাস থাকবে, কিন্তু সন্তানদের সঙ্গে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। বিশেষত সন্তান যদি 25 বছরের ঊর্ধ্বে হয় এবং আপনার বয়স মনে করুন যে 55-60 এরকম মতন, তাহলে কিন্তু সন্তানদের সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হতে পারে। বিশেষত সন্তান যদি পুরুষ হয় তো তাহলে বেশি হতে পারে। তো আপনি বড়, আপনি চেষ্টা করবেন সেটাকে রিকনসাইল করে নেওয়ার। ইগো রাখবেন না, প্রচুর ইগো বাড়াবে কিন্তু মানুষের। এখন কোনো মানুষ নিজের পয়েন্ট থেকে সরবে না, এত বেশি। রাহু আছে তো মূল ত্রিকোণে বসে রয়েছে, মানে রবি যেখানে বসে রয়েছে তার মূল ত্রিকোণে বসে রয়েছে। তো সেই হিসাবে মানে রবিকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে আর কি। তো সেই হিসাবে মানুষের মধ্যে যতটা ইগো থাকা দরকার তার থেকে অনেক বেশি ইগো সে জেনারেট করে ফেলবে। তার ফলে সমস্যা বেড়ে যাওয়ার, কোনো জিনিস রিজলভ হয় না। ইগো যদি থাকে দুজন দুপক্ষেরই, তাহলে কোনো জিনিসকে রিজলভ করা যায় না। তো সেই জায়গাটাতে প্রত্যেকে একটু নজর রাখবেন। আর মানিটারি ফ্লো আপনাকে বেটার দেবে, কিন্তু আপনি যতটা এক্সপেক্ট করছেন বাল্ক দেবে না। আপনার দিন যাপনের যথার্থ অর্থ কিন্তু আপনাকে দিয়ে দেবে। পারচেস যদি কিছু, সেল পারচেস যদি কিছু করতে চান, তাহলে আমি বলবো সেটা নভেম্বর মাসের অন্তত 3rd উইকের পরে করলে বেটার হয়। বিশেষত কোনো ইমুভেবল প্রপার্টি হয়, মানে যেটা একটু অনেক পয়সার ব্যাপার আছে, সেটা একটু পরে করবেন। ছোটোখাটো জিনিস পারচেস করতে পারেন। আর বাড়িতে কিন্তু এরকম যদি হয় যে আপনি দাদু ঠাকুমা হয়েছেন কোনো কারণে রিসেন্টলি, মানে 1-2 মাসের মধ্যে, তাহলে তাদের স্বাস্থ্যের ব্যাপারে সর্বদা খেয়াল রাখবেন। কিছু কিন্তু হবে না, ভয়ের কোনো ব্যাপার নেই। একটু শরীরে স্লাইট প্রবলেম করতে পারে, যাতে নিয়মিত ডাক্তারবাবু চেক আপ করেন, সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। অ্যাজ এ হোল আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। সেটা হচ্ছে 1 এবং 2 তারিখ
সন্ধে প্রায় 6:30 পর্যন্ত এই সময়টা পিসফুল টাইম আছে। মায়ের সাথে বা মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে খুব শান্তিতে বাড়িতে কাটাতে পারবেন এবং মাইন্ড যথেষ্ট পিসফুল থাকবে এই সময়টা। 2 তারিখ 6:30 থেকে 4 তারিখ পর্যন্ত এই সময়টা প্রেম প্রণয়ের জন্য খুব বেটার টাইম। লাভ অ্যান্ড অ্যাফেয়ারের ক্ষেত্রে বা ধরুন হায়ার স্টাডির ক্ষেত্রে বেটার, এমনিও ছাত্রছাত্রীদের জন্য সময় বেটার আছে। বাট স্যাটার্ন যেহেতু 7th হাউসে এখন রয়েছে, মানে মকরের ঘরে, ফলে একটু পরিশ্রম করতে হবে। না হলে শনি ডাইরেক্ট হয়ে যাওয়ার পরে পরিশ্রমটা যতটা এখন করছেন ততটা করলে তার থেকে অনেক বেশি প্রোডাক্টিভিটি আপনাদের দেবে। সন্তানদের জন্য এই সময় কিন্তু বেটার আছে। 5 তারিখ 6 তারিখ এই সময়টা শরীরের জন্য কিন্তু বেটার টাইম নয়। কোনো কারণে স্ট্রেস বাড়তে পারে, কোনো কারণে আপনার সাথে বিতর্কিত কথাবার্তার জন্য কোয়েলিং হতে পারে, কোনো কারণে ধরুন আপনার কোনো পয়সা এমন কাউকে দিয়েছেন সেখান থেকে প্রপারলি পয়সাটা রিটার্ন আসছে না, এই সিচুয়েশনে আসতে পারে। এরকম বিভিন্ন রকম মানে অদ্ভুত একটু ইরিটেটিং সিচুয়েশন কিন্তু এই সময় গ্রো করতে পারে। পরিবারেও ছোটোখাটো অশান্তি হতে পারে, এগুলো থেকে একটু সাবধানে ট্যাকল করবেন। আমি বারবার বলেছি খারাপ টাইম আছে অ্যাজ এ হোল, নট জেনারেল যদি বলেন, টাইমটা নট গুড। তো তার ফলে প্রত্যেকে সংযত থাকবেন, তাহলেই সিচুয়েশন হয়। আজকালকার দিনে লোকে অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখে অনেক সচেতন থাকে অনেক সময়। আজ থেকে 10, 12, 15 বছর আগে তো এত ব্যাপারটা ছিল না। তখনও তো খারাপ টাইম ভালো টাইম সবই গেছে। সুতরাং আমি দেখেছি সেই মানুষই টিকে থাকতে পারে যে মানুষের মধ্যে সংযম আছে। সেই মানুষ কখনো টিকতে পারবে না তার মধ্যে সংযম নেই। মানে সব খাবার একদিনে খাবো, এই যদি মেন্টালিটি থাকে তাহলে সে কোনোদিনও টিকতে পারবে না। আমি এই প্রসঙ্গে একটু মজার কথা বলি। আমার ছোটোবেলায় যখন বন্ধুবান্ধবরা যখন যেতাম বিভিন্ন অনুষ্ঠানে, আমার তো খাবারের উপরে রেস্ট্রিকশান আছে অনেক কিছু, ছোটো থেকে আছে, তা আমিও যেতাম। আমি অনেক বন্ধুবান্ধবদের দেখতাম যে কোনো একটা খাবারকে টার্গেট করে যেত যে এই খাবারটা প্রচুর পরিমাণে খাবো। আবার কিছু বন্ধু ছিল যারা অতটা ম্যাচিউর নয় তৎকালীন সময়ে আর কি, তারা সবই খেত অল্প অল্প করে, কিন্তু কোনোটাই তাদের মনও ভরতো না, পেটও ভরতো না, এবং পরে দেখা যেত শরীরও খারাপ হয়েছে। কিন্তু যে মানুষটি কোনো একটা খাবারকে স্পেসিফিক টার্গেট করে গেছে সে কিন্তু অনেকটা বেশি মেটেরিয়ালি লাভবান হয়েছে। তা আমি ঠিক সেরকম বলছি, প্রত্যেকটা মানুষের জীবনে যত আপনি সংযমী হবেন তত আপনি মেটেরিয়াল জিনিসকে যতটা ভোগ করা যায়, আমাদের তো রাইট টু ইউজ দেওয়া আছে, সেইটুকু আপনি করতে পারবেন। সিম্পল ভাবুন যে 4 রাস্তার 4টে কোণা থেকে গাড়ি আসছে, একজন বা দুজন পুলিশ কর্মী সেটাকে কন্ট্রোল করছেন গাড়িটাকে। এবার তারা যদি ওইখান থেকে চলে যান কোনো কারণে, কি হবে? সবারই তারা, তো ওইখানে একটা যাচ্ছে তাই সিচুয়েশন, যানজট তৈরি হবে। অ্যাকচুয়ালি আমরা অনেক সময় ট্রাফিকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে রেগে যাই বা খুব তাড়া আছে, আমাদের ব্রিচ অফ পেশেন্স হয়, কিন্তু অ্যাকচুয়ালি যিনি কন্ট্রোল করছেন তিনি কন্ট্রোল করছেন বলেই পথটা সুগম আছে। কন্ট্রোল করছেন আপনাকে রেস্ট্রিকশনের জন্য নয়, সবাইকেই যাতে সদ্ব্যবহার করতে পারে। স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা দুটোর মধ্যে মৌলিক পার্থক্য আছে। স্বাধীনতার জন্য যারা সংবিধান পড়েছেন, ছোটোখাটো ব্যাপারে সিভিক্সও পড়েছেন, দেখবেন সেখানে প্রত্যেকটার ক্ষেত্রে রেস্ট্রিকশান আছে। সাবজেক্ট টু এই, সাবজেক্ট টু এই। অর্থাৎ কথা বলার অধিকার দিয়েছে মানে আপনি যা খুশি বলে যাবেন, সেটা হয় না। ঠিক আছে, আপনাকে সমস্ত অধিকারের জন্য কিছু রেস্ট্রিকশন, যাতে সবাই অধিকারটা কম বেশি ভোগ করতে পারে, সবার জন্য, কারণ সবাই তো সমান। ইকুয়ালিটি অফ ল অ্যান্ড ইকুয়ালিটি বিফোর ল, সবাই সমান। তো সবাই সমান, তাহলে অন্য একটা মানুষ কেন সেটার থেকে বঞ্চিত হবে? সেই কারণে জীবনেও সেটা উপভোগ করুন। যারা লিখেছেন না তারা অনেক জ্ঞানী মানুষ, কিন্তু জ্ঞানটাকে আপনি যেখানেই প্রয়োগ করতে পারবেন, যে জ্ঞান যেখান থেকে পারেন, আপনার থেকে বয়সে ছোট, বয়সে বড়, সমবয়সী, যা পারুন সেটাকে জীবনে অ্যাপ্লাই করুন। যদি অ্যাপ্লাই প্রপার জায়গায় না করতে পারেন তাহলে জ্ঞান শোনার কোনো মানে নেই। বন্ধ করে ডেটা না পড়িয়ে ঘুমিয়ে থাকুন। 7 এবং 8 তারিখ এই দুটো দিন
আপনার যে কাউন্টার পার্ট আছে অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফের সাথে সম্পর্ক কিন্তু কম্পারেটিভলি বেটার থাকবে, পার্টনারের সাথে সম্পর্ক বেটার থাকবে। আপনার মাথায় নতুন কোনো প্ল্যান আসতে পারে, যদি কোনো ব্যবসা করেন সেটাকে কাজে লাগাতে পারেন। বাট যদি কোনো এক্সপ্যানশনের পরিকল্পনা থাকে ইমিডিয়েট, তাহলে কিন্তু কাউকে দিয়ে ছকটা দেখিয়ে তারপরেই এক্সপ্যানশনে যাবেন। 9 তারিখ এবং 10 তারিখ শরীরের জায়গায় আবার একটু সাবধানে থাকবেন। বিশেষত আপনার এগেনস্টে কিন্তু ব্যাকস্টিয়ার গসিপ হতে পারে, বিভিন্ন রকম কনস্পিরেসি হতে পারে, সেগুলোকে একটু খেয়াল রাখবেন যাতে যতটা সম্ভব কম হয়। মানে তাদের তো কন্ট্রোল করতে পারবেন না, আপনি সেগুলোকে ইগনোর করবেন যতটা সম্ভব। আর শরীরের ব্লাড প্রেশার রিলেটেড জায়গায় কিন্তু নজর রাখবেন। 11 তারিখ 12 তারিখ এই সময় অ্যাকচুয়ালি এই মাসের মধ্যে এই 11-12 দুটো ডেট আছে আপনাদের দেখে আমি বলি। সেটা হচ্ছে 25 তারিখ, 25 নয়, যেদিন শুক্র এবং চন্দ্র অপোজিশন থাকবে, অর্থাৎ শুক্র মানে চন্দ্র সেদিন যাবে হচ্ছে মীন রাশি দিয়ে। আর 9 তারিখ সেদিন হচ্ছে শুক্র চন্দ্র একসাথে থাকবে সিংহ রাশিতে। তো এই দুটো দিনকে কম্পারেটিভলি একটু রোম্যান্টিক দিন বলা যেতে পারে। তো প্রত্যেকের ক্ষেত্রেই কম বেশি অ্যাপ্লিকেবল হবে তাদের ভাব অনুসারে। তো এই সময়টা 11 এবং 12 তারিখ আপনার স্পিরিচুয়াল ট্রাভেলিং হতে পারে। পিতামাতা, বিশেষত পিতার সাথে সম্পর্ক বেটার হবে, মাতৃস্থানীয় ব্যক্তির সাথেও সম্পর্ক বেটার হবে। এবং পরিবারের যদি কোনো ধরুন উইলপত্র বা আপনাকে সেখানে কোনো জায়গায় স্থান দেওয়া হচ্ছে, এরকমও যোগ আছে কিন্তু এই টাইমটা, গজকেশরী যোগ আছে অ্যাকচুয়ালি। 13 থেকে 15 তারিখ পর্যন্ত, প্রায় বিকেলবেলা পর্যন্ত এই সময়টা জবের জন্য বেটার, জব অ্যাপ্রিসিয়েশন পাবেন, নিজের কাজের করেও স্যাটিসফ্যাকশন পাবেন। 15 তারিখ বিকেল সন্ধেবেলার পর থেকে 17 তারিখ পর্যন্ত লং টার্মে ইনভেস্টমেন্ট করবেন। সবাইকে কিন্তু লং টার্ম বলছি, কাউকে শর্ট টার্ম বলিনি, শর্ট টার্মের পরে বলবো। তো লং টার্মে ইনভেস্টমেন্ট করবেন এবং ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলও করতে পারেন, বাট বুঝে করবেন। আমি ট্যুর ট্রাভেল করতে পারেন এটা একদম প্ল্যানেট পজিশন অনুসারে সেই ছোটোবেলাকার মতন বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি বলছি কাউকেই এ সময় যতটা সম্ভব রেস্ট্রিকশানে থাকতে পারেন সেটাই ভালো। 18 থেকে 20 তারিখ প্রায় ধরুন 2:30 পর্যন্ত এই সময়টা কিন্তু ভালো সময় যাবে না। এই সময় এক্সপেন্ডিচার বাড়বে। এই সময় পরিবারের কোনো লোকের সাথে একটু বাকবিতণ্ডা বেড়ে যেতে পারে। আপনার ছকের দশাগত সিচুয়েশন যদি খারাপ থাকে, বাকবিতণ্ডাটা কিন্তু তুমুল পর্যায়ে পৌঁছাতে পারে এবং বেশ খারাপ শব্দ আপনার মুখ থেকে বার করিয়ে দেবে এবং তার থেকে আরও বিতর্ক, কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে দিতে পারে। একটু সাবধানে থাকবেন এই সময়টা, শরীরের দিকেও নজর রাখবেন। 20 তারিখ 2:30টার পর থেকে 22 তারিখ পর্যন্ত এটা সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম। নিজের এবং পুরো পরিবারের সময়টা কিভাবে কাটাবেন পরবর্তী অন্তত 28-29 দিন, সেটার একটা ছোটোখাটো ম্যাপ বা প্ল্যানিং করে রাখবেন এবং সর্বতভাবে নিজেকে শান্ত রাখবেন, ঠান্ডা রাখবার চেষ্টা করবেন। 23-24 এই দুটো দিন কিন্তু মানিটারি ফ্লো থাকবে একদম। আপনাদের সারা মাসের মধ্যে এই সময়টা সব থেকে বেশি মানি দেবে এবং সেটাকে ভোগ করতে পারবেন, কাজে লাগাতে পারবেন, পরিবারের কোনো মেটেরিয়াল কাজে আপনি ইনভেস্ট করতে পারবেন এবং ফ্যামিলির সাথে বেশ সুখে শান্তিতে এই সময়টা থাকতে পারবেন। 25-26 এই সময়টা ছোট ট্রাভেল করতে পারেন, খুব ছোট। বা আপনি যদি এরকম কোনো বাড়িতে থাকেন, মনে করুন ফ্ল্যাট, 3-4জন পরিবার আছে, তাদের সাথে প্রত্যেকে ছোটোখাটো একটা গেট টুগেদার করে নিজেদের মধ্যে একটা সম্পর্কটাকে আর রিবিল্ড করা, এই জাতীয় সামাজিক কোনো কাজ করতে পারেন এই সময়। 28 এবং 27 থেকে 29 তারিখ এই সময়টা কিন্তু 29 একদম সকালবেলা 8:30 পর্যন্ত এই সময়টা পরিবারে পিসফুলি থাকতে পারবেন, মায়ের সাথে সম্পর্ক অনেক বেটার হবে এবং যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু এডুকেশনের জায়গাটা বেটার। এটা পুজোর একদম আগের সময়টা, তার ফলে পুজোর আগে বেশ কিছুদিন পড়াশোনা হয়তো বন্ধ থাকবে, তো এই সময়টা একটু রিভিশনটা করে নেবেন যাতে কয়েকদিন গ্যাপ থাকলেও না অসুবিধা হয়। 30 তারিখ এবং 1 তারিখ এই সময়টা বলতে পারেন যে সন্তানদের জন্য, প্রেম প্রণয়ের জন্য, কোনো হায়ার এডুকেশনের জন্য কোনো যোগাযোগ আসা, সেই সময় কিন্তু ডেভেলপ করবে এটা। তো এটাকে একটু খেয়াল রাখবেন আর কি যতটা সম্ভব। তো
তো সারা মাসের মোটামুটি তারিখ ভিত্তিক আপনাদের যে প্রেডিকশন হয় সেটা বলার চেষ্টা করলাম। দু একটা কথা আপনাদের বলে দিই, যাদের ক্রনিক হজম শক্তিজনিত সমস্যা রয়েছে বা যাদের ধরুন ক্রনিক লাংসে প্রবলেম রয়েছে, খুব বেশি রকম স্মোক করেন বা অন্যান্য কারণে হয়তো রয়েছে, ব্রিদিং ট্রাবল রয়েছে, ডাস্ট অ্যালার্জি রয়েছে, যে কোনো রকম ক্রনিক যাদের সমস্যা রয়েছে, মাথায় রাখবেন 7th এবং 8th হাউসের যে জাংচার আছে, অর্থাৎ কর্কট লগ্নের ক্ষেত্রে 7th এবং 8th হাউসের লর্ড স্যাটার্ন নিজে। তো এই যে জাংচারটা হচ্ছে ক্রনিক রোগকে রিপ্রেজেন্ট করে। যারা লার্নার আছে তারা এই জায়গাগুলোকে একটু নোট ডাউন করবেন, ক্রনিক রোগকে রিপ্রেজেন্ট করে। তো এই ক্রনিক রোগ যাদের আছে তাদের ক্ষেত্রে চেষ্টা করবেন সেটার যাতে বিধিবদ্ধ নিরাময় হয় সেটা। আর যারা মনে করছেন এই জাতীয় রোগের মধ্যে প্রবেশ করতে যাচ্ছেন, শরীর তো সিমটম দেয়, সিমটমটা তো বুঝতে হবে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরকে দেখাবেন বা প্রিকশনারি মেজার যা আছে নেবেন। ইভেন নার্ভেরও সমস্যা কিন্তু তৈরি করতে পারে, একটুখানি সেন্সিটিভলি জায়গাটা খেয়াল রাখবেন। সুগার কিন্তু হেভি ফ্লাকচুয়েশন হতে পারে এ সময়, বিশেষত অক্টোবর মাসের মোটামুটি ধরুন প্রায় এন্ড 28-29 তারিখ পর্যন্ত হেভি ফ্লাকচুয়েশন অফ সুগার। যাদের ক্ষেত্রে এই সমস্যা আছে তারা প্রিকশনারি মেজার নেবেন, আর যাদের মধ্যে ধরুন এই টেন্ডেন্সি আসতে চলেছে তারা কিন্তু নেবেন। অনেক বইতে দেখবেন, একদম যারা লার্নার যারা, তারা বইতে দেখবেন 8th হাউস আমাদের ক্রনিক রোগকে রিপ্রেজেন্ট করে। অ্যাকচুয়ালি 8th হাউস রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে খুব মোটা দাগের আলোচনা, রিপ্রেজেন্ট করে এই 7th এবং 8th হাউসের জাংচারটা, যে কোনো ক্রনিক রোগ। তো যেহেতু ক্রনিক জায়গায় স্যাটার্নের, মানে স্যাটার্নের নিজস্ব ঘর, তো লং টার্মের ডিজিজ দেবে, কমবে না সহজে। একটু সাবধান হলে পরে সেটার একটু মানে রিসেসিভ থাকবে, না হলে আবার ডমিনেন্ট হয়ে যাবে, এরকম ব্যাপার হবে। আর 2 নম্বর হচ্ছে যে প্রচুর প্রপার্টি কেনার যোগ আসতে পারে, বিশেষত ইমুভেবল প্রপার্টি। তো কিনুন বা পারচেস করুন, যেটাই করুন সেটা করবেন ডিসেম্বর মাস থেকে। যোগটা কিন্তু সাস্টেইন করবে, পরেও থাকবে, এমন নয় যোগটা চলে যাবে না। ইমিডিয়েট যে যোগগুলো আসবে, আপনি হয়তো অনেক সময় অনেক বেশি লোন করে নিয়ে নিতে পারেন, লোনও অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার চাইলে পরে, কিন্তু দয়া করে লোন করবেন না। লোন করলে কিন্তু মানে ভিসিএস সার্কেলের মধ্যে চলে আসতে পারেন। যদিও আপনার দশা এবং অন্যান্য কন্ডিশনগুলো দেখার ব্যাপার আছে, তবুও বলছি যতটা সম্ভব চেষ্টা করবেন এটার মধ্যে যাতে না প্রবেশ করতে হয়। আরেকটা জিনিস বলে দিই লাস্ট, যারা বিবাহের চেষ্টা করছেন 5th হাউসে বৃহস্পতির অ্যাসপেক্ট দেখে, তারা পছন্দ করে রাখতে পারেন, বিবাহটা করবেন অন্তত ডিসেম্বর মাসে গিয়ে, সেইটুকু সময় পর্যন্ত ওয়েট করবেন। সিংহলগ্নের ক্ষেত্রে বলে দিই, সিংহলগ্নের লগ্নপতি অলমোস্ট হাফ অফ দ্য মান্থ অবস্থান করবে লগ্নে, মঙ্গল দ্বারা দৃষ্ট এবং শুক্র দ্বারা যুক্ত, তারপরে চলে যাবে কন্যা রাশিতে। তো এই মাস অ্যাজ এ হোল সিংহলগ্নের জন্য কিন্তু বেটার সময়, কিন্তু অসম্ভব ইগো ডেভেলপ করবে, অসম্ভব রকম তেজ বা ক্রোধ বা আত্মসম্মান ডেভেলপ করবে, যেটা থেকে কিন্তু সমস্যা তৈরি করবে। অর্থাৎ নেগোসিয়েশন যদি না করতে পারেন তাহলে অন্তত চুপ করে থাকুন, কিন্তু যদি দুটোই না করতে পারেন তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তবে মানিটারি ফ্লো কিন্তু আপনাকে দেবে, অল ওভার দ্য মান্থ আপনি কম বেশি আপনার ছকের মান অনুসারে পাবেন। কিন্তু 8th হাউসে যেহেতু জুপিটার আছে এবং বকরি আছে, বকরি থাকাটা কম্পারেটিভলি বেটার মানে এই মুহূর্তে। কিন্তু যারা জব চেঞ্জ করবার কথা চিন্তা করছেন বা ভাবছেন যে এটা এর থেকে অন্য জায়গায় গেলে একটু মেন্টাল রিলিফ পাবো, তারা কিন্তু অ্যাকচুয়ালি ভুল ভাবছেন, এটা সম্পূর্ণ সিউডো। কোনো জায়গায় গেলেই আপনি পাবেন না যতক্ষণ পর্যন্ত অন্তত সামনের বছর ফেব্রুয়ারি মাস না আসবে, পাবেন না। সেই জন্য ধৈর্য ধরে থাকুন এই সময়টা। আপনি কিন্তু ধৈর্য ধরে থাকলে নিচে পড়বেন না, এটুকু বলে দিতে পারি। রবি যেই না চলে আসবে নিজের অ্যাসেন্ডেন্টের মধ্যে, এবং শুক্র ক্ষমা করবেন বুধও অলরেডি চলে এসছে অ্যাসেন্ডেন্টের মধ্যে, এবং বুধ চলে যাবে নিজের ঘরে, দ্বিতীয় চলে যাবে।
আপনি কিন্তু অনেকটা দৃঢ়তা পেয়ে যাবেন। বাট আপনাকেও বলবো যে যেহেতু 6 হাউসের লর্ড 6 হাউসে বসে রয়েছে, ওয়াইফের শরীর থেকে সাবধান, তার শরীরের যত্ন নেবেন। আর 2 নম্বর হচ্ছে নিজেরও শরীরের যত্ন নেবেন। আপনারও কিন্তু নিত্য রোগ আপনাকে লেগে থাকবে। সিংহ লগ্নের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি, নর্মালি রাজা তো রাজা সব থেকে বেশি সময় ঘুমায়, মানে কম ঘুমায়, কিন্তু শুয়ে থাকে বেশিক্ষণ। শুয়ে আছে মানে কিন্তু শুয়ে নেই অ্যাকচুয়ালি। যদি অ্যাকচুয়াল ডিউরেশন অফ স্লিপ দেখেন, সেটা দেখা যাবে দিনে হয়তো সে 4 ঘন্টা গভীর ঘুমাচ্ছে, বাদবাকি সময় সে কিন্তু সব শুনছে বা দেখছে, দরকার হলে নির্দেশও দিচ্ছে। যখন অ্যাসেন্ডেন্টের উপর দিয়ে রবি পাস করে এবং মঙ্গল দ্বারা দৃষ্ট থাকে, তখন কিন্তু রাতের ঘুমকে ভীষণ ব্যাঘাত ঘটাবে। তো চেষ্টা করবেন যতটা সম্ভব এই সমস্ত তাড়াতাড়ি খেয়ে নেওয়া এবং খেয়ে শুতে চলে যায়, এবং রাতের দিকে কোনো রকম কিছু ইনস্টিগেশন আছে এরকম কিছু জিনিস না দেখা, যতটা সম্ভব নিজেকে সংযত রাখা, এই জাতীয় ব্যাপারগুলোকে কিন্তু খেয়াল রাখবেন, না হলে সমস্যা তৈরি করতে পারে। রাতের দিকে বেশি ইনস্টিগেশন যুক্ত কোনো বা কোনো কারণে যদি মনে করেন যে কোনো ব্যক্তির দ্বারা আপনার ব্রিচ অফ পিস নষ্ট হচ্ছে, তাহলে কিন্তু সেখান থেকে সরে যাবে, সেই রিলেটেড কথাই বলবেন না। ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশন করতে পারে, সুগার ফ্লাকচুয়েশন করতে পারে, দুটোরই কিন্তু যোগ আছে। লগ্নে শুক্র আছে এবং শুক্র কিন্তু 15ই সেপ্টেম্বরের পরে কম্বাস্ট হয়ে যাবে এবং প্রায় 15ই অক্টোবর 15ই নভেম্বর, তারপরেও আরও 16 দিন, তাহলে অলমোস্ট ধরুন 76-77 দিন মতন শুক্র কম্বাস্ট সিচুয়েশনে থাকবে। তার ফলে আপনার কিন্তু সুগার বা প্রস্টেটের সমস্যা বা কিডনি জাতীয় সমস্যা, শরীরে বেশি পরিমাণে মানে শরীরের যে এক্সক্রিয়েশন সেটা শরীর থেকে না বেরোনো, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি করতে পারে। একটু সাবধান থাকবেন। যারা ধরুন একটু ভেহিকেলের প্রতি যাদের ইন্টারেস্ট আছে, দেখুন সিংহ লগ্নের 10th হাউসের লর্ড হচ্ছে শুক্র, তার ফলে তারা যদি শুক্রের পোস্টিং এবং স্যাটার্ন যদি প্রপারলি সাপোর্টিভ হয়, তাদের কিন্তু বাহন বা যে কোনো ব্র্যান্ড ভ্যালুয়েশন জিনিসের প্রতি আমি মোটামুটি দেখেছি তাদের একটা নেচার থাকে, কিন্তু দেখানোর জন্য নয়, কিন্তু তারা ওই স্টেটাসটা মেনটেন করে অলওয়েজ। এই ব্যাপারটা আর কি করতে করুন যদি আপনার পকেট অ্যাফোর্ড করে, বাট বেশি পরিমাণে করবেন না। আর গাড়ি ঘোড়া যদি মনে করেন কিনবেন তো কিনতে পারেন, কারণ আপনার শুক্র অ্যাসেন্ডেন্টে আসছে এবং নিজের ঘরের সাপেক্ষে একাদশে অবস্থান করছে, মানে নিজের মূল ত্রিকোণের সাপেক্ষে, তো আরেকটি ঘরের সাপেক্ষে 4th হাউসে অবস্থান করছে। তো বাহন যদি মনে করেন যে কিনবেন, ভেহিকেল কোনো, তো পারচেস করতে পারেন। মানির ফ্লো মোটামুটি প্রথমেই বললাম মডারেট থেকে বেটারের দিকে আছে। পয়সা জমানোর চেষ্টা করবেন যতটা সম্ভব, আর পরিবারে শান্তি বজায় রাখবার চেষ্টা করবেন, কারণ আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি আছে এবং মঙ্গলের কিন্তু 4th হাউসেও দৃষ্টি আছে। তার ফলে ব্রিচ অফ পিস কিন্তু অসম্ভব রকম করবে। যেখানে এতদিন কেতু ছিল, কেতু গত বছর বেরিয়েছে, ক্ষমা করবেন এই বছর বেরিয়েছে, তো আবার কিন্তু সেখানে মঙ্গলের খুব ক্রূর দৃষ্টি কিন্তু থাকবে অনেক দিন যাবত। তো এবং সন্তানদেরও প্রতি নজর দেবেন, কারণ 5th হাউসেও দৃষ্টি আছে। কোন জায়গায় নজর দেবেন না, সন্তানদের সাথে সম্পর্কটাকে যতটা সম্ভব ট্রান্সপারেন্ট করবেন। খুব জটিল বা খুব কড়া নজরদারি এই জিনিসগুলো থেকে বুদ্ধি দিয়ে ব্যাপারটা করার চেষ্টা করবেন। ইগোতে চলে আসবেন, ইগোতে চলে আসলেই কিন্তু সম্পর্কটা ভেঙে যাবে। আমি সিংহ লগ্নের মানুষদের না শেষ জীবনে একদম একা হয়ে যেতে দেখেছি, কেউ থাকে না পাশে একদম, কিন্তু সব আছে তার, মানে কিন্তু যখন তার ক্ষমতা থাকে, সেই ক্ষমতার সময় সে এত বেশি মানে অন্যান্য মানুষদের ডমিনেট করে। হয়তো সে ঠিকই বলে, কিন্তু বলার পদ্ধতিটা এত কর্কশ এবং এত কঠোর হয় যে বহু মানুষ সেই কথাটা নেওয়ার থেকে কথার যে এনভায়রনমেন্ট সেটাকে বেশি নিয়ে নেয়। তার ফলে তারা খুব একা হয়ে যেতে থাকে। 7th হাউসের লর্ড শনি, তো শনির মূল ত্রিকোণ, তার ফলে তারা খুব একা হয়ে যায়, একাই ফোকাসড হয়, আবার একাই ম্রিয়মান হয়ে যায়, দুটোই একসাথেই হয়, একাই হয়। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 29 তারিখ থেকে এই মাসের
2 তারিখ পর্যন্ত এই সময়টা সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম, অর্থাৎ আত্মসংযমের সময়। যতটা সম্ভব নিজেকে বিচার বিবেচনা করা, যে পরবর্তী সময়টা কিভাবে কাটাবো বা কিভাবে কাটানো উচিত সেটাকে মেনটেন করবেন এই সময়টা, এবং প্ল্যানিংটা করে নেবেন পুরো মান্থের। 3 তারিখ থেকে 6 তারিখ এই সময় কিন্তু এই মাসের সব থেকে বেশি ফ্লো অফ মানি আছে। যারা এই অ্যাস্ট্রোলজির প্রায়োগিক জায়গা দেখতে চান তারা এই সময়টা দেখবেন। হ্যাঁ, কিছু মানুষ আমাকে ফোন করে বলবে দাদা পয়সা আসেনি এই সময়। তো আমি বারবার বলছি যে এই আলোচনাটা ভীষণ কঠিন, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট আলোচনা করছি, কারুর ছক সম্পর্কে কোনো আইডিয়া নেই, শুধুমাত্র অ্যাসেন্ডেন্টটা ধরে এবং তার সাপেক্ষে গোচর পজিশন ধরে বলছি। আপনার বেস হরোস্কোপে যদি প্ল্যানেট দুর্বল বা সবল থাকে তার উপরে ছক মারাত্মকভাবে প্রভাব বিস্তার করবে। আচ্ছা, 7 তারিখ থেকে 9 তারিখ এই সময়টা কিন্তু ভাই বোনদের সাথে সম্পর্ক বেটার করবেন, ইগোতে যাবেন না, কারণ 3rd হাউসে কেতু রয়েছে। এবং যতটা চেষ্টা করবেন, ভাই বোনরা যদি কোনো ভুল কাজও করে ফেলে, বেশি কাউকে চোখে আঙ্গুল দিয়ে ভুল দেখানোর দরকার নেই। সিংহ লগ্নের মধ্যে এটা খুব প্রগাঢ় পরিমাণ থাকে যে একেবারে নেক অ্যান্ড ক্রপ ভুল ধরানোর চেষ্টা করে, তাতে সে মানুষ যতটা না ভুলটা বোঝে তার থেকে সেখান থেকে বিচ্যুত হয়ে যায়, বেশি সম্পর্কটাই ব্রিজ হয়ে যায়। সেটা চেষ্টা করবে না করার আর কি এই সময়টাতে। 10 তারিখ থেকে 13 তারিখ এই সময়টা কিন্তু পিসফুলি বাড়িতে সময় কাটানোর সময়, ফ্যামিলি নিয়ে, এন্টায়ার ফ্যামিলি নিয়ে সময় কাটানোর সময়। সিংহলগ্নের ক্ষেত্রে কিন্তু আমি সারা জীবন সবাইকে এইটা আমি বলি, বা রবির এফেক্ট আছে যে ছকে, তাদের আমি সারা জীবন বলি পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবে। পরিবার মানে একদম আদি পরিবার থেকে আপনার এখন থেকে উদ্ভূত পরিবার সবার সাথে, না হলে কিন্তু আপনি একসময় একা হয়ে যাবেন টোটালি। সব থাকবে আপনার কাছে, কিন্তু মানে রবি মানে তো মানি, রবি মানে পয়সা। যদি ছকে স্যাটার্ন মাঝারি বলি এবং বৃহস্পতি যদি মাঝারির থেকে একটু বলি হয়, আমি কিন্তু সিংহলগ্নের লোকেদের কোনোদিন পয়সার অভাব দেখিনি জীবনে। প্রচুর পয়সা তাদের জীবনে এসছে। হ্যাঁ, পয়সাকে কীভাবে তারা ব্যবহার করেছে দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, কিন্তু পয়সা তাদের প্রচুর এসছে এবং প্রচুর। কারণ দেখুন, দ্বাদশ ভাবটাই দেওয়া আছে চন্দ্র, তার মানে রাজার কাজই হচ্ছে পয়সাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া, তো সেই কারণেই চন্দ্রকে দিয়েছে। এবার আমি রবির মধ্যে দেখেছি চন্দ্র যদি ম্যাল এফেক্টেড থাকে এবং মঙ্গল যদি ম্যাল এফেক্টেড থাকে, মারাত্মক কৃপণ হয়, মারাত্মক। তো এরকম আমি প্রফেশন বলছি না, কিছু কিছু প্রফেশন আছে যে প্রফেশনের লোকেরা এই ধরনের গুণকে বের করে। তো চেষ্টা করবেন এগুলো থেকে যতটা সম্ভব একটা ব্যালেন্স জীবনযাপন করা যায়। 13 থেকে 16 তারিখ, 13 তারিখ বিকেলবেলা থেকে 16 তারিখ পর্যন্ত এই সময়টা হচ্ছে রোম্যান্টিক টাইম মাসের মধ্যে। সিংহলগ্নের ক্ষেত্রে রোম্যান্টিসিজম খুব একটা তাদের জীবনে আসে না, একান্ত যদি স্যাটার্ন এবং শুক্র ওয়েল পজিশনড না হয়, তো তারা কিন্তু কর্তব্যে বেশি পরিমাণে চলে আসে, মানে পিতার রোল বেশি প্লে করে রাদার দ্যান হাজবেন্ড বা তার প্রেমিকের রোল এরকম। ফিমেলদের মধ্যে তবুও থাকে, কিন্তু মেলদের মধ্যে কিন্তু খুব কম থাকে। এই সময়টা মাসের মধ্যে অনেকটা বেটার টাইম, এটাকে উপভোগ করুন। সন্তানদের সাথে এই সময় নিজেকে যুক্ত করবার চেষ্টা করুন, উচ্চশিক্ষার সাথে নিজেকে যুক্ত করবার চেষ্টা করুন, কোনো কিছু ডেভেলপমেন্টাল প্রসিডিওরের সাথে নিজেকে যুক্ত করবার চেষ্টা করুন, ভালো সময় আছে। 17 থেকে 20 তারিখ এটা মাসের মধ্যে প্রথম খারাপ সময়। এই টাইমটা কিন্তু সাবধানে থাকবেন, কোনো রকম গণ্ডগোলে কিন্তু জড়াবেন না। বারবার বলছি, আপনার লগ্নের ওপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকবে, যদিও রবি তখন বেরিয়ে যাবে, কিন্তু রবি চলে যাবে আপনার দ্বিতীয় ঘরে, বুধের সাথে শুক্রের সাথে একসাথে সহাবস্থান করবে, শুক্রকে কম্বাস্ট করে দেবে তার আগে। তার ফলে আপনার কথাবার্তার মধ্যে কিন্তু অত্যন্ত কর্কশতা এবং খুব কর্কশ সত্যি কথা বলবেন এবং বহু মানুষের কাছে অপ্রিয় হয়ে যাবে, এবং ব্যাকস্টিয়ার গসিপ হবে, আপনার এগেনস্টে কোনো রকম কনস্পিরেসি হতে পারে। আপনি সেগুলো, কারণ সিংহর মানে তার ইনটিউশন পাওয়ারটা খুব বেশি থাকে, তো ইনটিউশন পাওয়ার থেকে সে কী করে ধরে ফেলে বা বুঝে ফেলে, এই ধরনের মেন্টালিটি তার থাকে। তো সেটাকে চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোল করা, বুঝে ফেলেই রিয়্যাক্ট করবেন না। 21 থেকে 23 তারিখ এই সময়টা কিন্তু ফোকাসিংয়ের টাইম। এই সময়টাও যথেষ্ট মানি আসবে আপনার। স্ত্রীর সাথে বা স্বামীর সাথে সম্পর্ক কিন্তু এই সময় বেটার হতে পারে। পার্টনার যদি ব্যবসা করেন সম্পর্ক বেটার হবে এই সময়।
এর পরের যে টাইমটা রয়েছে সেটা হচ্ছে 24 থেকে 26 তারিখ, এটা মাসের দ্বিতীয় খারাপ সময়, খুব স্ট্রেসফুল টাইম। খুব বেশি পরিমাণে বলা যেতে পারে আপনার ওপরে চাপ বা পারিপার্শ্বিক প্রেশার আপনার উপরে অতিরিক্ত পরিমাণে বিল্ড আপ হবে। পাড়া প্রতিবেশী বা নেইবারের সাথে আপনি গণ্ডগোলে জড়িয়ে পড়তে পারেন, বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। আমি একটা কথাই বারবার বলবো, নিজেকে সংযত রাখুন, নাহলে কিন্তু শরীর এবং আপনার সামগ্রিক ভাবমূর্তি দুটোই কিন্তু নষ্ট হবে। 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়টা আপনি কমফোর্টেবল টাইম, ফ্যামিলি নিয়ে, এন্টায়ার ফ্যামিলি নিয়ে ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেল করতে পারেন। আপনি পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক বেটার করতে পারেন। আপনি কোনো স্পিরিচুয়াল জায়গায় ভ্রমণ করতে পারেন, বাড়িতে কোনো পুজো বা যজ্ঞের বন্দোবস্ত করতে পারেন। এই জাতীয় যে কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু খুব বেটার টাইম আছে। কোনো স্পিরিচুয়াল কোনো টেক্সট বা স্ক্রিপচার কিছু পড়তে পারেন, তার উপরে কোনো প্রোক্লামেশন করতে পারেন, খুব ভালো সময় আছে, খুব বেটার টাইম আছে। কিন্তু বারবার বলছি যে কোনো রকম কাজের পরিবর্তন কিন্তু এনভায়রনমেন্ট না দেখে করবেন না, কারণ জুপিটার 8th হাউসে রয়েছে, 12th দৃষ্টি রয়েছে, 4th হাউসে রয়েছে। শান্তিতে থাকুন, মাইন্ডকে পিস রাখার চেষ্টা করুন। যত মাইন্ডকে পিস রাখবেন তত পিসফুল থাকতে পারবেন, না হলে কিন্তু ও কনস্ট্যান্টলি আপনাকে ডিস্টার্ব করবে সামনের বছর অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ মঙ্গল কখনো কাউকে স্থির থাকতে দেয় না, নিজে স্থির থাকতে পারে না, স্থির থাকতে দেয় না। দুটোর ক্ষেত্রেই কিন্তু সমস্যা তৈরি করে। এটা মঙ্গলের বেসিক প্রবলেম মানে নেচার, আমাদের ক্ষেত্রে প্রবলেম, তো সেটা খেয়াল রাখবেন। 2 নম্বর হচ্ছে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, আমি দুটোই বলেছি সাবধানে থাকবেন। পেট তো প্রত্যেককেই বলেছি সাবধান থাকতে। কোমর থেকে, পিঠের মাঝ বরাবর থেকে কোমর অংশে কোনো অর্থোপেডিক সমস্যা থাকলে এবং বাঁ পায়ের হাঁটু থেকে পায়ের ফিট পর্যন্ত সমস্যা দেখলে পরে নজর দেবেন। বাঁ কানে যদি কোনো হার্ড অফ হিয়ারিং থাকে, সমস্যা হয়, তাহলেও কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন, ডিলে করবেন না। কন্যা লগ্ন, লাস্ট পার্ট আজকের সেশনে, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাস কীরকম যাবে। তো কন্যা লগ্নের ক্ষেত্রে বলে রাখি, সামগ্রিক প্ল্যানেট পজিশন আপনার জন্য কিন্তু খারাপ নেই, কিন্তু স্যাটার্ন যেহেতু একা পজিশনগতভাবে ভালো নেই, ফলে কোনো কাজেই কিন্তু পূর্ণাঙ্গ বিকাশ আপনাকে দেবে না। সব কাজেই একটা সীমা পর্যন্ত আপলিফমেন্ট দেবে, তারপরে জায়গাটাকেও আটকে দেবে। কতটা সীমা না, আপনার ছকের স্ট্রেংথ যত স্ট্রেংথফুল ততটা পাবেন। আপনি হয়তো যেটা ভেবে রেখেছেন যে আমি এতটা আমি 10 ইউনিট পেতে পারি, তো আপনার ছক যদি খুব শক্তিশালী হয় আপনি 7 ইউনিট পাবেন, দুর্বল হলে 2 ইউনিট পাবেন। এবার আপনার ঘোরাফেরা করবে এর মধ্যে, আপনি ডিজায়ারটা কখনোই পাবেন না অ্যাকচুয়ালি, এটা মাথায় মানে রাখার চেষ্টা করবেন। তার ফলে আপনি হয়তো ভাবতে পারেন লগ্নের উপরে আপনার নিজভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে, রবি প্রবেশ করছে। যেই প্রবেশ করুক বা যেই নিষ্ক্রমণ হোক, যেটাই হোক না কেন, আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি ফল দেওয়ার মতন অবস্থায়, মানে পূর্ণ ফল দেওয়ার মতন অবস্থায় নেই। পূর্ণ ফল আপনি পাওয়া শুরু করবেন মোটামুটি ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের পর থেকে, তার আগে কিন্তু যোগ দেখাচ্ছে না। যেটা করতে পারেন সেটা হচ্ছে কোনো গৃহের পরিকল্পনা কিন্তু আপনার এই সময় স্যাটিসফ্যাকশন হতে পারে। কোনো বাড়ির এরকম হতে পারে, বাড়ির থেকেও আমি আরও স্পেসিফিক্যালি বলতে পারি, আপনার হয়তো 2টি থাকার জায়গা রয়েছে। একটি থাকার জায়গাকে আপনি কোনো রেন্টে দিয়ে দিলেন কাউকে, সেখান থেকে আপনার একটা পরোক্ষ কোনো একটা ইনকাম জেনারেট করলো, এই ধরনের আপনাকে, অর্থাৎ গৃহ আপনাকে বা কোনো গ্যারাজ বা কোনো আপনার কোনো অন্য কোনো ইমুভেবল প্রপার্টি মাথায় রাখবেন, সেটা থেকে আপনার কোনো ইনকামের জায়গা শো করছে। বাট খুব বুঝে দেবেন এবং লেখাপড়ি ঠিক করে নেবেন, যাতে পরবর্তী সমস্যা না হয় কোনো। মানির ফ্লো মাঝারি লেভেলের হবে, খুব বেশি ফ্লো আমি দেখছি না, তার থেকে বেশি এক্সপেন্ডিচার শো করছে অনেক। তার ফলে বুঝে খরচা করবেন এবং যেখানে প্রয়োজন সেখানেই খরচা করবেন। আর কোনো কিছু মানে ইমুভেবল প্রপার্টি পারচেস করার জন্য নট গুড টাইম। আর পিতার বা পিতৃস্থানীয় ব্যক্তিবর্গের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন এবং আপনার ছোট ভাই বোন যারা আছে
তাদের যে কাউন্টার পার্ট আছে, মানে ওয়াইফ বা হাজবেন্ড যারা আছে, তাদের স্বাস্থ্যের ব্যাপারেও নজর রাখবেন এবং তাদের সাথেও সম্পর্কটাকে মডারেট করবেন। এমন কোনো কথাবার্তা বিতর্কিত বলে দেবেন না যার দ্বারা মানে সমস্যা তৈরি হয়। মানুষের একটা টেন্ডেন্সি আছে, যারা বিতর্কিত কথা বলে না, তারা মনে করে আমি বিতর্কিত কথা বলে আমি একটা ডিফারেন্ট কথা বলে হিরো হব। এখানে হিরো হওয়া বা জিরো এরকম সিনেমা হচ্ছে না যে হিরো হতে হবে, আপনার পোস্টার টাঙানো হবে, এরকম ব্যাপার নেই। টাঙালেও বা কী হবে, কিছুই হবে না। তো এরকম কিছু নেই, সবই টাইম বাউন্ড ওয়ার্ক হয়। একটা টাইমের পরে আপনি ইরিভ্যালেন্ট হয়ে যাবেন, আপনার আর কেউ খোঁজ রাখবে না মানে রাখবে, কিন্তু সেইভাবে আপনি তার নিজের গুরুত্ব হারিয়ে ফেলবেন। এটাই প্রাকৃতিক নিয়ম, সবাই সেভাবেই হয়। আপনার আমার সবার গুরুত্ব একটা সময় শেষ হয়ে যায়, কাল সেটাকে শেষ করে দেয়। তখন যখন বডি লিভ করে যাবে, সোল তখন লিভ করে যাবে। সুতরাং পার্ট বাই পার্ট নিজের ইম্পর্টেন্সটাকে অহেতুক এরকম বিতর্কিত কথা বলে করবার চেষ্টা করবেন না, তাতে সমস্যা আরও বাড়ে। মানে আপনার ক্ষেত্রেই বাড়বে, সেটা আমার বলার উদ্দেশ্য এটা। মানে আমার গুরুদেব উদাহরণ দিতেন যে যখন কোনো মৃতদেহ নিয়ে যায় তখন দেখবেন যে বলে না যে বলো হরি হরি বল, রাম নাম সত্য হ্যায়, বলতে বলতে নিয়ে যায়। তো বলে যে ওইটা তো মানে মৃতদেহটাকে শোনানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে না। মৃতদেহ রাম নাম চিরকালই সত্য ছিল, আছে, থাকবে, কারণ ওটা শাশ্বত। এই মহাবিশ্বে ভগবান বাদে অন্য কেউ তো শাশ্বত নয়, ছিল, আছে, থাকবে। ওটা কাকে শোনাচ্ছে? অ্যাকচুয়ালি যারা যাচ্ছে ওই মৃতদেহর সাথে, তাদের শোনাচ্ছে যে কালকে তোমারও এই দশা হবে, তুমিও ছেলে চলে যাবে। সুতরাং রেস্ট্রিক্টেড থাকো, শান্তিতে থাকো যতটা সম্ভব। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করো না, একটা লেভেলের বেশি করলে কিন্তু তোমাকে তার মূল্য দিতে হবে। এটা তাকে শোনায়। আবার এই একই ধ্বনি গুরুদেব আরও বলেন যে মনে করুন যে কোনো বিয়ে বাড়িতে গিয়ে দেওয়া হলো, তো আপনাকে তো মোটামুটি উত্তম মধ্যম দেওয়া হবে, কেন ওখানে কি রাম নাম অসত্য হয়ে যাবে? অ্যাকচুয়ালি এগুলো আমাদের কনসেপশন, আমরা ধরে নিয়েছি ওই ধ্বনিটা ওখানেই দেওয়া হয়, তার বাইরে দেওয়া হয় না। অনন্ত মহাবিশ্বে সব জায়গায় এটা প্রিভেইলিং, যেখানে কিছু গিয়ে আপনি ধ্বনিটা দিতে পারেন, সেটা ভালোই হবে, খারাপ কিছু হবে না। ভালো মানে সব থেকে ভালো হবে, দ্য বেস্ট থিং। বিবাহের যোগ এ সময় আছে, কিন্তু খুব ক্ষীণ। যাদের হরোস্কোপে স্পেসিফিক্যালি কাউকে কোনো পণ্ডিত দেখে হয়তো বলেছেন যে না এই যোগটা এই সময় প্রিভেল করছে, তারাই একমাত্র বিবাহের ক্ষেত্রে যেতে পারে। না হলে আমি বলবো অন্তত বৃহস্পতিকে ডাইরেক্ট হতে দিন, মানে 24শে সেপ্টেম্বর যেতে দিন, তারপরে বিবাহের ক্ষেত্রে অগ্রসর হবেন। পরবর্তী 6 মাসের মধ্যে বিবাহ করতে পারেন আর কি, কিন্তু এই সময় পাত্রপাত্রী পছন্দ করতে পারে। বিদেশে চাকরির যোগ আছে, কিন্তু আমি বলবো একটি কথাই, খুব দূরের কোনো জায়গায় যাবেন না। মানে বিদেশ মানে আমি বলছি কিন্তু 200 কিলোমিটার দূরে আপনার জন্মস্থান থেকে, কিন্তু সেখান থেকে বেশি দূরে যাবেন না। বেশি দূরে গেলে আপনার হেলথ না পারমিট করতে পারে, আপনার দশা অনুসারে বলছি, নাও পারমিট করতে পারে। 8th হাউসে রাহু আছে, হ্যাঁ, 8th হাউসে রাহু থাকা, অ্যাকচুয়ালি 5th হাউসের 4th হাউস 8th হাউস, তো এলিমেন্টারি জায়গায় ঘুরিয়ে নিয়ে আসে, একটা ভিসিয়াস সার্কেল তৈরি করে। আপনি যেখানে ছিলেন পুনর্মসিক ভবর মতন অবস্থায় নিয়ে আসে। তার ফলে যে কাজই করবেন একটু বুঝে দেখে শুনে করবেন। মেটেরিয়াল কাজই তো করতে যাচ্ছেন, বিদেশে তো কেউ যাগযজ্ঞ করতে যায় না, মানে পয়সা ইনকাম করতে যাচ্ছেন, পরিষ্কার ব্যাপার। তো সেটা একটু বুঝে যাবেন আর কি। আমি একটু তারিখ ভিত্তিক বলে দিচ্ছি। 31 তারিখ থেকে 4 তারিখ বিকেলবেলা পর্যন্ত এই সময়টা কিন্তু খারাপ টাইম আছে অ্যাজ এ হোল। এই সময় স্ট্রেস বাড়বে, টেনশন বাড়বে, কোনো কারণে আপনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, আপনার ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশন করতে পারে, পালসের সমস্যা হতে পারে, যে কোনো রকম নার্ভাস সিস্টেম কাম আপনার হালকা ডাইজেস্টিভ পার্টে কিন্তু সমস্যা হতে পারে। স্লাইট অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটিও শো করছে, খুব স্লাইট। যারা ধরুন খুব অসচেতনভাবে রাস্তাঘাটে যাতায়াত করেন, তারা এই সময়টা কিন্তু সেটা করবেন না। কথা বলতে বলতে রাস্তা দিয়ে চলে বহু লোক, গাড়ি ঘোড়ার হর্ন শোনে কিনা, তারা একটু সাবধানে থাকবেন এই সময়টা। এবং বিতর্কিত কথা বলবেন না, বারবার বলছি, দ্বিতীয় কেতু আছে, বিতর্কিত কথা বলবেন না।
4 তারিখ বিকেল থেকে 14 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু অ্যাজ এ হোল খুব স্পিরিচুয়াল টাইম, স্পিরিচুয়াল ইনক্লিনেশনের জন্য বেস্ট টাইম। আর কথাটা প্রথমে বলা উচিত ছিল, সেটা হচ্ছে যারা যে সমস্ত কন্যা লগ্নের জাতক জাতিকা আছেন তারা যদি মনে করেন যে স্পিরিচুয়াল ইনক্লিনেশন আপনি করতে পারেন, তাহলে এইটা বেস্ট টাইম যে কোনো রকম। তো তাতে আপনার মানসিক শান্তি, সুস্থিতি সব কিছু পাবেন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক বেটার হবে। ছোটোখাটো কোনো স্পিরিচুয়াল ট্রাভেলিংও এ সময় করতে পারেন, কোনো ধর্মস্থানে ঘুরতে গেলেন, কোনো কিছু যাগযজ্ঞ অনুষ্ঠান হলো বাড়িতে, এই জাতীয় কিন্তু সুবিধা আপনি পাবেন। 14 তারিখ রাতের দিক থেকে 19 তারিখ পর্যন্ত এই সময়টা পুনরায় স্ট্রেসফুল টাইম। হ্যাঁ, এই টাইমে স্ট্রেসফুলটা কিন্তু একটু বেশি স্ট্রেসফুল টাইম। হেলথকে কোনোভাবে ইগনোর করবেন না। কোনো সমস্যা দেখলে, বিশেষত নার্ভাস সিস্টেম রিলেটেড বা প্রেশার রিলেটেড কোনো প্রবলেম দেখলে সঙ্গে সঙ্গে ডক্টর দেখাবেন। যেসব মায়েরা মনে করুন প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, মোটামুটি মাঝামাঝি বা অ্যাডভান্স স্টেজে রয়েছে, তারা কিন্তু এ সময় একটু বেশি রকম সাবধানতা নেবেন। ডক্টরের নির্দেশ টু দ্য লেটার্স পালন করে চলবেন। ভয় পাওয়ার কিছু নেই, সাবধানভাবে চলবেন, তাহলেই হবে। 19 তারিখ রাতের দিক থেকে 22 তারিখ পর্যন্ত এই সময়টা স্পাউসের সাথে রিলেশন কিন্তু খুব বেটার থাকবে। আপনি কিন্তু অনেকটা ফোকাসড হবেন, নিজের কাজের জায়গায় অনেকটা কনসেন্ট্রেট করতে পারবেন। যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তারা কিন্তু এই পুজোর সময় প্রায় পুজোর আগে পর্যন্ত মোটামুটি তাদের ব্যবসার ক্ষেত্রটা কিন্তু বেটার আছে। মধ্যেখানে 3 দিন বাদে সময়টা বেটার আছে এবং তাদের সেল পারচেস বেটার হবে। তারা কিন্তু অনেকটা লভ্যাংশ বেশি পরিমাণে পেতে পারেন এই সময়। মানে যতটা আমি বলেছি যে ফ্লোটা মডারেট হবে, কিন্তু এই 7-8টা দিনের মধ্যে একটু বেটার দেবে। 23 তারিখ ভোরবেলা থেকে 25 তারিখ সন্ধেবেলা পর্যন্ত এই সময়টা ভালো সময় না। এই সময় পয়সা দেবে, কিন্তু এক্সপেন্ডিচারও প্রচুর দেবে। কোনো কারণে আপনি কিন্তু লোনের আন্ডারে চলে আসতে পারেন। হ্যাঁ, অ্যাপ্লাই করলে, আপনি যদি মনে করেন যে আপনি লোন নিতে চান, তাহলে এই সময় অ্যাপ্লাই করলে কিন্তু সেটা গ্রান্ট হয়ে যাবে আপনার। হ্যাঁ, এবং বিভিন্ন কোয়ারেল বা বিভিন্ন রকম মানে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বা আপনার এগেনস্টে কোনোভাবে কোনো ট্রেচারি, এই ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু হতে পারে। সেটা থেকে যথেষ্ট সাবধান থাকবার চেষ্টা করবেন এবং শরীরকে যতটা সম্ভব ভালো রাখবার চেষ্টা করবেন, রেস্ট্রিক্টেড রাখবার চেষ্টা করবেন, না হলে সমস্যা হবে এই সময়। আর 25 তারিখ রাত থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আমি যেটা বললাম যে পুজোর আগ দিয়ে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদের জন্য অত্যন্ত বেটার সময়। সেটা মনে করুন আপনার আয় ইনকামটা কম্পারেটিভলি একটু বৃদ্ধি পাবে। মনে করুন আপনি কারোর সাথে প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন, সম্পর্ক নতুন করে রিকনস্ট্রাক্ট হবে। হ্যাঁ, সন্তানদের সাথে সম্পর্ক রিকনস্ট্রাক্ট হবে। অ্যাজ এ হোল যদি হায়ার স্টাডিতে থাকেন, এই সময় কোনো রিসার্চ বা এই জাতীয় কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন, 5th হাউসে শনি আছে, সুতরাং আপনি কিন্তু এই সময় আপনার সেই কমপ্লিশনের দিকে আস্তে আস্তে যাবেন, কিন্তু খুব স্লো প্রোগ্রেস থাকবে। হ্যাঁ, কিন্তু খুব সলিড প্রোগ্রেস থাকবে। স্লো মানে এটা নয় যে আপনার কাজগুলো খুব বাজে হবে, কাজগুলো খুব ভালো হবে, কিন্তু খুব ধীরে ধীরে এগোবে পুরো সিস্টেমটা। অ্যাজ এ হোল সময় কিন্তু আমি বলবো খুব খারাপ নয়, কিন্তু কিছু কন্ডিশন এই সময় যেহেতু অ্যাপ্লিকেবল আছে সেটা একটু মেনে চলবেন, তাহলেই বেটার হবে। চাকরি চেঞ্জ কিন্তু ভুলে এ সময় করবেন না। বাসস্থান চেঞ্জও কিন্তু ভুলে করবেন না এই সময়টা। বাসস্থান চেঞ্জ করলে সমস্যা তৈরি করতে পারে, কিন্তু এই সময়টা শিফট করবেন না, অন্তত যারা কন্যা লগ্নের ক্ষেত্রে আছেন। আর একটা জিনিস বলে দিই, যাদের ক্ষেত্রে বিভিন্ন মনে করুন যে মাতৃত্ব জাতীয় সমস্যা আছে, মা হতে পারছেন না দীর্ঘদিন, সেটা যে কারণেই হোক না কেন, আপনার কারণে বা আপনার হাজব্যান্ডের কারণে বা বোথ, তারা কিন্তু এই সময় ডক্টর দেখাতে পারেন বা যে কোনো প্রিকশনারি মেজার যা আছে আমাদের সেগুলো কিন্তু করতে পারেন। কারণ সামনের মাসে মোটামুটি 3rd উইকের পর থেকে, কিন্তু সামনের মাস মানে অক্টোবর মাস, রিমেম্বার আমি সেপ্টেম্বর মাসের কথা বলছি এখানে, অক্টোবর মাসের 3rd উইকের পর থেকে কিন্তু যোগটা আস্তে আস্তে প্রিভেইল হয়ে যাবে আপনার ক্ষেত্রে। তো সেই সময় আপনি সুযোগটা নিতে পারবেন যতটা সম্ভব। আর একটা কথা আপনাদের বলে দিই, আগের অনুষ্ঠানেই বলতাম, যাই হোক স্কিপ করে গেছি,
সেটা হচ্ছে যে ফোনে না কারোর সাথে এই ছক নিয়ে ডিসকাস করি না। এই করোনা পিরিয়ডে কিছু মানুষের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে বাই ফোন পেমেন্টও করেছিল, মানে পয়সা দিয়ে কথা বলেছি আর কি, পরিষ্কার ব্যাপার। কিন্তু সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে আমি ফোনে কথাটা বলি না, একেবারেই বলি না। বলার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, কারণ হাতের একবার নেচারটা দেখতে হয়, হাতের সাথে ফেস দেখতে হয়, কপাল দেখতে হয়, চোখ দেখতে হয়, সেটা তো বলার দরকার পড়ে না। কিন্তু হাতটা যেহেতু একটি মানুষের দিকে তাকালেই তার ফেসটা দেখা যাচ্ছে, সেটা তো দেখে নেওয়ার ভাগ, দেখে নেওয়া যায় ছকের সাথে কতটা। দেখুন, এটার দ্বারা কি বোঝাচ্ছে যে ছকটা আপনার শরীরের ওপরে কতটা প্রভাব ফেলেছে, দশা অন্তর্দশা ওপরে। আমি অধিকাংশ ক্ষেত্রে ফিবল দশায় যেটা দেখেছি সেটা হচ্ছে হাতের সাথে ছকের একটা বড় প্যারিটি থাকে, বা ফেসের সাথে ছকের একটা বড় প্যারিটি থাকে। আবার অনেক ক্ষেত্রে সম্পূর্ণ মিল থাকে, সেটা ডিপেন্ড করে এক একটা ইনকামবেন্টের সাথে ডিপেন্ড করে। তো সেই কারণে আমি সেটা ফোনে করা যায় না বলে দেখি না, অন্তত এইটা করবেন না। বহু মানুষ বলে, অনেক বয়স্ক মানুষ বলে, তাদের ক্ষেত্রে না বলতে খুব খারাপ লাগে। অনেকে আবার এরকম বলে টাকা পাঠিয়ে দিচ্ছে, এরকম টাকা পাঠাতে হবে না কিছু। টাকা তো ভুলেও পাঠাবেন না। টাকা পাঠানো নিয়ে গত বছর একটা গন্ডগোল হয়েছিল, একজন টাকা পাঠিয়ে আমাকে খুব এমন কথা বলেছিল যেটা খুব দৃষ্টিকটু আর কি। কিছু টাকা পাঠাতে হবে না। না তো এই রিলেটেড ম্যাটারে ফোন করবেন, মানে ফোনে কথা বলার জন্য, আর না করবেন ফোনে। কেউ যদি বলেন যে, আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে দাদা ফোনে মানে অন্য কেউ এরকম, তো অন্য দেখবেন কারা ফোনে, অনেকে দেখে দেন, তাদের এক্সপার্টাইজ আছে, আমার সেই এক্সপার্টাইজ নেই, আমি অনেক কম জানি, সুতরাং সামনে না আসলে পরে দেখাটা সম্ভব হয় না। আর নাম্বার 2 হচ্ছে, চেষ্টা করবেন যতটা সম্ভব যে কথাগুলো বলছি সেগুলোকে একটা মিনিমাম লেভেলে মেনে চলা এবং সেটাকে সাস্টেইন রাখা নিজের সাথে। আমি বুধের গোচরটাও আপলোড করে দেবো 1-2 দিনের